যদি করতে পারি তাহলে আমাদের মন্দ হয় না। যারা বইয়ের জন্য অপেক্ষা করছেন তাদেরকে বলি যে আপনারা আপনাদের শহরে বসেই বইটা পেয়ে যাবেন। এখন কিন্তু আগামীকাল থেকে, মেলা তো শেষ হয়ে গেল, আগামীকাল থেকে আপনারা আপনাদের শহরে যে কোনো জায়গায় একটু কাইন্ডলি খোঁজ করবেন। কিছুদিনের মধ্যে সব জায়গায় বই পৌঁছে যাওয়ার কথা, এবং কালকে থেকে সব জায়গায়, ঢাকার সব জায়গায় এই বইটি পাওয়া যাবে বলেই আমি জেনেছি। এবং আশা করছি যে আপনারা সবাই আপনাদের এই বইটা পেতে আর কোনো সমস্যা হবে না। যে ভালোবাসার কথা বলছিলাম সেটা বলি যে, এবং আমাদেরকে সেই ভালোবাসাটা শুধুমাত্র দায়বদ্ধই করেছে আপনাদের ভূত এফএম এর প্রতি যে অকৃত্রিম ভালোবাসা, সেই ভালোবাসার কথা বলছি। এবং সেই কারণে আমরা চিন্তা করেছি যে ভূত এফএমটাকে আগামী সপ্তাহ থেকেই, আর দেরি করবো না, আমরা আগামী সপ্তাহ থেকেই একেবারে অন্যরকম না হলেও আমরা কিছু পরিবর্তন নিয়ে আসবো। এবং ভূত এফএম বলতে পারেন আপনি যে অন্যরকম এক ভূত এফএম শুনবেন আগামী সপ্তাহ থেকে। এবং সেখানে কি কি থাকতে পারে, সেখানে আমরা যে সমস্ত আপনাদেরকে প্রমিস করেছিলাম সেরকম ব্যাপার একে একে থাকবে। গেস্টদের মধ্যে কিছু অন্য ধরনের গেস্ট আমরা আনার চেষ্টা করব, সাধারণ যারা আসছেন তাদের পাশাপাশি। আর সেই সাথে আমরা চেষ্টা করব, আমরা বহুদিন থেকে বলে আসছি সেই জিনিসটা করার, সেটা হচ্ছে আপনার শহরে গিয়ে আপনার ঘটনা শুনে আসার, এবং বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সমস্ত হন্টেড প্লেস গুলো রয়েছে, সেই সমস্ত হন্টেড প্লেস গুলোতে গিয়ে সরাসরি আপনাদের সাথে কথা বলা এবং সেইখান থেকে ভূত এফএম প্রচার করা, এরকম ব্যাপার আমরা মাথায় রেখেছি। এবং আগামী সপ্তাহ থেকে আমরা সেরকম কিছু একটা শুরু করতে চাই। ধীরে 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 আমরা কিছু পরিবর্তন ঘটাবো, এবং সব পরিবর্তন যদি আজকে বলেই ফেলি তাহলে তো মানে হয়েই গেল। সুতরাং কিছু থাক, একদম সরাসরি আপনারা শুনতে পাবেন সেরকম ব্যাপার স্যাপার থাকবে সামনে। এবং আমার মনে হয় যে আপনারা যেরকম চাচ্ছেন যে কিছু পরিবর্তন আসুক, এবং নতুন কিছু কিছু জিনিস হয়তো আপনাদের ইমেইল পাই আমরা যে এটা থাকে না কেন, এটা থাকলে ভালো হতো, ওটা থাকলে ভালো হতো, সেরকম সবকিছুই আমরা খুব গুরুত্বের সঙ্গে, আমি বলেছি, আপনাদের ইমেইল এবং এসএমএস গুলো আমরা পড়ি। এবং সেই জায়গা থেকে আমি বলছি যে আগামীতে সেই সমস্ত আপনাদের যে সমস্ত আশা, সেই আশাগুলো পূরণ করবো আমরা ইনশাল্লাহ। যাই হোক, আমরা এখন শুরু করি আজকের ভূত এফএম। এবং শুরুতে জানিয়ে দিই কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। আমাদের সাথে যদি এসএমএস এর মাধ্যমে কমিউনিকেট করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আমাদের ইমেইল করে ঘটনা পাঠাতে চান তাদেরকে ইমেল অ্যাড্রেস দিয়ে বলছি। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHTTFM@radioforti.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার ঘটনাটি পাঠিয়ে দিন। যে ঘটনাটি আপনার লাইফে ঘটে গেছে, বা যে ঘটনাটি আপনি জেনেছেন, যে ঘটনাটি আপনি উপলব্ধি, মানে যে ঘটনাটি আপনি এক্সপেরিয়েন্স করেছেন, এরকম ঘটনাগুলো আপনি পাঠাতে পারেন আমাদের কাছে চাইলেই। আর যারা আমাদের সাথে ফেসবুকে কমিউনিকেট করতে চান তাদেরকে ফেসবুক অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। আমাদের ফেসবুক অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radiofurti। এখানে গিয়ে লাইক দিয়ে কমেন্ট করতে পারেন, আপনার চাহিদার কথা জানাতে পারেন, কেমন ভূত এফএম চাচ্ছেন সেটা কিন্তু সেখানেও আপনি জানাতে পারেন। এবং সেটা জানানো খুব ভালো, কারণ আমাদের মানে প্রোগ্রামের লোকজন যারা আছেন, আমাদের যারা হেড, তারা সেই পেজটা খুব গুরুত্বের সাথে দেখেন। সো আপনাদের যে সমস্ত আশাগুলো আছে সেটা শুধু আমি জানলাম না, সবাই জেনে গেল। সো সেখানে গিয়ে কিন্তু আপনি কমেন্ট করতেই পারেন এবং জানাতে পারেন। আমি না শুরুতে আজকে এপিসোডটা শুরু করার আগে দুটো এসএমএস পড়তে চাই। একটা এসএমএস আমাকে পাঠিয়েছেন মধুপুর থেকে কেউ একজন, বেশ আগে এসএমএসটি এসছে, এবং তিনি লিখেছেন যে ভাইয়া ভূত এফএম অসাম লাগছে। ভাই, আমার এই অসামনেস এর কোনো দরকার নেই, এই অসাম লাগার কোনো দরকার নেই, যেটা আপনি শুরুর আগেই বলে দিয়েছেন। শুনবেন, ভালো লাগলে জানাবেন ভালো লেগেছে, যদি খারাপ লাগে তাহলে জানাবেন খারাপ লেগেছে। পরের এসএমএসটি পড়বো। মাহির ঢাকা থেকে লিখেছেন ওয়েটিং ইগারলি ফর ভূত এফএম, প্লিজ রিড দিস এসএমএস। আমি এই টাইপের এসএমএস পড়তে চাই। এবং আপনারা যে সমস্ত আরো অনেকেই বলেছেন ভূত এফএম অনেক পছন্দ করেন, অনেক এরকম ধরনের কথা বলেছেন আমাদেরকে, আমরা সেই এসএমএস পড়তে চাই। বাট আমরা এরকম কিছু চাচ্ছি না, বিশ্বাস করুন, যে আপনি জাস্ট শুধু শুধু আমাদের প্রশংসা করবেন না। আমি তো একটা জিনিস বিশ্বাস করি, যখন কেউ কোনো একটা খারাপ কাজ করে বা যে কাজটা আসলে ঠিক মানসম্মত না, তাকে উৎসাহ দিলেই সে ধ্বংস হয়ে যাবে। সো যেটা যখন ভালো লাগবে তখন অবশ্যই বলবেন, আমরা চাই না ধ্বংস হতে। এনিওয়েজ, আমরা এখন সরাসরি চলে যাব ঘটনায়। প্রথমে আমি একটা ইমেইল পড়বো। ঠিক ইমেইল বলা যাবে না, এটাকে এসএমএসই বলা যায়, কিন্তু যেহেতু বাইরে থেকে পাঠিয়েছেন সুতরাং আমাকে ইমেইল আকারেই পড়তে হচ্ছে। এটা ওই বইয়ের প্রসঙ্গেই, সুতরাং পড়ে ফেলছি যে at this point needless to say again that Bhoot FM is doing a wonderful entertaining job and I hardly miss any episode.
keep up the good work. We all are with you. Thank you so much. এবং তিনি বলেছেন যে 21st ফেব্রুয়ারি অর্থাৎ 21শে ফেব্রুয়ারি যে এপিসোড, সেই এপিসোডে আমরা বলেছিলাম যে about publication of books and a CD Bhoot FM, and তিনি যেটা বলছেন যে it's really an outstanding news, but তিনি বলছেন যে এই বইগুলো তিনি চান সঙ্গে সেই সিডিটাও। তো তিনি বলেছেন যে তিনি কিভাবে কালেক্ট করতে পারেন, যেহেতু তিনি ইন্ডিয়া থেকে লিখছেন, এটা ইন্ডিয়াতে বসে কিভাবে কালেক্ট করতে পারেন। এবং তিনি বলছেন যে দেয়ার মাস্ট বি সাম ওয়ে টু গেট ডোজ, মানে ইন্ডিয়া আর কি। তো হ্যাঁ, সেরকম ব্যাপার স্যাপার আমাদের মাথায় আছে, এবং আমরা আপনাদেরকে ইন্ডিয়ার বিভিন্ন জায়গার যে জায়গাগুলো রয়েছে ভূত এফএম এর বইটা কোথায় কোথায় পাওয়া যাবে, সেই জায়গাগুলোর আমরা অ্যাড্রেস দিয়ে দেবো যে অমুক অমুক লাইব্রেরিতে আপনারা পাবেন। আমরা সেটার উপরে কাজও করছি। সো আমাদের সাথে থাকুন, আশা করছি আপনি জেনে যাবেন। আমাদেরকে এসএমএসটি পাঠিয়েছেন সুদীপ্ত ব্যানার্জি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এবার চলে যাচ্ছি ঘটনায়, যে একটু আগে বলছিলাম যে যে এসএমএসটা পড়লাম, প্রথম এসএমএসটা, সেটা পরে আমার মন খারাপ হয়েছে। এখন এই গল্পটা বা এই ঘটনাটা পড়তে গিয়ে আমার মনে হচ্ছে যে যিনি লিখছেন তিনি নিশ্চয়ই তার জীবনে ঘটে যাওয়া বা তিনি কারো কাছ থেকে শুনেছেন, এটা নিশ্চয়ই সংগৃহীত না বা পাবলিশড না। পড়ছি ঘটনাটি, এবং যে ঘটনাটি পাঠিয়েছেন তার নামটিও বলে দিচ্ছি, চন্দন মজুমদার, বড় বয়রা, সেন্ট্রাল রোড, খুলনা। ওকে, আমি ঘটনাটি পড়ি। যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। যে প্রিয় রাসেল ভাই, নমস্কার, আশা করি ভালো আছেন। আমি চন্দন মজুমদার, বড় বয়রা, খুলনা থেকে লিখছি। আমি ভূত এফএম এর সেই প্রথম পর্ব থেকে শুনে আসছি। হাতে গোনা 4-5টি পর্ব ছাড়া সবগুলোই আমার শোনা, এবং সেগুলোর রেকর্ডেড ফাইলও আমি যত্ন করে রেখে দিয়েছি, যা শুক্রবার বাদে সপ্তাহের বাকি দিনগুলোতে আমার মনের খোরাক পূরণ করে। কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাই। আজ আমি যে ঘটনাটি লিখতে যাচ্ছি সেটা আমার এক ঘনিষ্ঠ বন্ধুর বাবার জীবনে ঘটে যাওয়া ঘটনা। আনুমানিক 1989-90 সালের দিকের ঘটনা। দ্বিতীয়বার আমার বন্ধু এই ঘটনাটি আমার বাবার কাছে জিজ্ঞাসা করলে তিনি রহস্যজনকভাবে প্রসঙ্গটি এড়িয়ে যান। আচ্ছা, তার বাবার কাছে জিজ্ঞেস করলে তিনি রহস্যজনকভাবে প্রসঙ্গটি এড়িয়ে যান। জানি না কিসে কারণ। আমার বন্ধুর ভাষায় বলছি, আমার বাবার বড়শি দিয়ে মাছ শিকার করার খুব নেশা ছিল। প্রতি শুক্রবার আসলেই আমার বাবা টিকেটে মাছ ধরতে যেতেন। একবার তিনি মাছ ধরার জন্য তার 3 ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে খুলনার 7 নম্বর ঘাট সংলগ্ন একটি এলাকায় বহু পুরাতন একটি দিঘিতে যান। দিঘির ঘাটের সিঁড়িগুলো ছিল খুবই জরাজীর্ণ, এবং দিঘিটির চারপাশ ছিল অনেক ঝোপঝাড়ে পরিপূর্ণ। সঙ্গত কারণে এই জায়গাটির নির্দিষ্ট নাম উল্লেখ করতে পারছি না। বন্ধুদের মধ্যে একজন ছিলেন ইঞ্জিনিয়ার, একজন কোনো একটা হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক, এবং অন্যজন পোস্টমাস্টার। টিকিটে মাছ ধরতে গেলে সাধারণত অনেক ভোর থেকে মাছ ধরা শুরু হয়, এবং পুকুরের চারপাশে মাচার মতো টং তৈরি করা হয়, যার উপরে বসে বর্ষেলরা মাছ ধরেন। এমনি এক পরিবেশে পুকুরের চারপাশে সবাই বসে আছেন মাছ ধরার জন্য। যে উপকরণগুলো পুকুরের পানিতে মেশানো হয় সেগুলো দিয়ে তারা ছিপ ফেলে মাছ ধরতে বসে গেলেন। সারাদিন কেটে গেল, অথচ একটিও মাছ তারা পেলেন না। প্রায় সন্ধ্যা যখন নেমে এলো, তখন হঠাৎ ওই বর্ষেলদের ভেতরে একজনের বড়শিতে অনেক ওজনের কিছু একটা বাঁধলো। তিনি বুঝতে পারলেন সেটা কোনো বড় মাছ হবে। মাছটিকে দুর্বল করার জন্য সে সুতোয় ঢিল দিল। মাছটি সুতোর ঢিল পেয়ে দিঘিটির অনেকখানি জায়গা নিয়ে ঘুরতে লাগলো। সব বর্ষেলরা আনন্দের সাথে এগিয়ে গেল। এই বুঝি অন্তত একজনের কপাল খুলল। কিন্তু না, মাছটি দুর্বল তো হলোই না, বরং আরো বেশি শক্তিশালী হয়ে উঠতে লাগলো। 4-5 জন বর্ষেল মিলেও হুইলটাকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। বর্ষেলদের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের কিছু উৎসুক লোকজন ছুটে এলো। তাদের মধ্য থেকে 2 জন অতি উৎসুক লোক পানিতে নেমে গেলেন, এবং ডুব দিয়ে তারা হুইলের সুতো ধরে অগ্রসর হলেন। হঠাৎ সে 2 জনের মধ্যে একজন উপরে উঠে এলেন এবং বললেন, আমি আর যেতে পারবো না। সবার অনুরোধে তিনি আবারও পানিতে নেমে গেলেন। কিছুক্ষণ পর বড়শির সুতোটা কেটে দিয়ে দুজনেই উপরে উঠে এলেন। উপরে উঠতেই সবাই নিরাশ এবং বিমর্ষভাবে সুতো কেটে যাওয়ার কারণ জিজ্ঞাসা করতে লাগলো। কিন্তু তাদের 2 জনের কেউই কোনো কথা বলতে রাজি হলেন না। অনেক জোরাজুরির পর একজন মুখ খুললেন এবং বললেন, সুতোটি অনুসরণ করে তারা সিঁড়ি ঘাটের তল পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন, এবং গিয়ে দেখলেন যে সেটা তাদের কাছে সম্পূর্ণ আশ্চর্যজনক এবং বিস্ময়কর। দেখলেন খুব পুরনো মন্দিরের মতো একটা চূড়ার গায়ে অনেক বড় চৌকো ধরনের খোঁপ আকৃতির ছিল, যার ভেতর থেকে একটি মানুষ অনায়াসে
প্রবেশ করতে পারে। ওরা প্রবেশ করার পর দেখলো একজন অতি বৃদ্ধ মুনি ঋষি ধরনের লোক সেখানে বসে আছেন। তার মাথার সাদা চুলের অনেক বড় জটা এবং মুখের দাড়িগুলো অনেক সাদা এবং লম্বা। তার চারপাশ দিয়ে অনেকগুলো বড় বড় মাছ ঘুরছে এবং তার তার মধ্যে সুতোর সাথে লাগানো বড়শি গেলা একটি বড় আকৃতির মাছও আছে। বৃদ্ধটি ওনাদের দুজনকে বললেন, আমি অনেক বছর ধরে এদেরকে নিয়ে আছি, তোরা ওর সুতোটা কেটে দে। আরো কি ছিলেন, তোরা যে কি দেখেছিস তা উপরে গিয়ে কাউকে বলবি না, বললে তোদের বিপদ হবে। এই কথাটা শেষ হতে না হতেই ডুবুরি ওই লোকটি ছটফট করতে শুরু করলেন এবং কিছুক্ষণের মধ্যে ওনার মুখ থেকে রক্ত ঝরতে শুরু করলো এবং ওইখানেই তিনি মারা গেলেন। আর যিনি মুখ খোলেননি উনি প্রাণে বেঁচে যান, তবে আজও বেঁচে আছেন কিনা জানি না। এই ছিল আমার ঘটনা। প্রচার করার উপযুক্ত মনে করলে শোনাবেন। ধন্যবাদ। চন্দন মজুমদার, বড় বয়রা, সেন্ট্রাল রোড, খুলনা। অলরাইট, এই ছিল ঘটনা এবং আমরা সেই ঘটনাটা আপনাদেরকে শুনিয়েও দিলাম। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে একটা ছোট্ট না বিরতি না, আমরা ঘটনাতে যাব। আমাদের সঙ্গে একজন অতিথি আছেন, আমরা তার ঘটনাটি আগে শুনে আসবো এবং তারপরে একে একে অন্যদের ঘটনাগুলো শুনবো। সো আমাদের সাথে থাকুন। অ্যান্ড আমি প্রথমেই পরিচয় করে দিচ্ছি আমার সাথে এই মুহূর্তে যিনি আছেন। এর আগে একবার এসেছিলেন এবং একটা ঘটনা বলেছিলেন। সেই ঘটনাটা এরকম টাইপের ছিল যে কোন একটা, আচ্ছা আপনি আপনার ঘটনাটা বলুন। আগে শুরুতে একটু নামটা বলুন প্লিজ। ধন্যবাদ রাসেল ভাই। হাই লিসেনার, আমি তুষার। আমাদের টিম টিএনটি, তুষার, নাজমুল, টলেন, বোথ ইজ টিম টিএনটি। আমরা বিভিন্ন জায়গায় হন্টেড প্লেসে করি। তো গত এপিসোডে আমরা যেমনটা বলছিলাম যে আমরা একটা হন্টেড প্লেসে যাই এবং সেইখানে থেকে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা আমাদের সাথে ঘটে এবং আসার সময় আমরা একটা পুটলি সাথে নিয়ে আসি, যেটাতে ছিল হচ্ছে একটা ছোট্ট বাচ্চা আকৃতির পুতুল। তার সাথে ছিল কিছু কাগজ যেখানে আরবি করে উল্টা করে আয়াত লেখা ছিল এবং কিছু চুল ছিল। তো এটা নিয়ে আমরা ঢাকায় ফিরি এবং আপনাদের সাথে গত যে এপিসোডে আসছিলাম সেখানে আমরা আমাদের মূল ঘটনা শেয়ার করছিলাম। তো তারই সূত্র ধরে আমাদের এক বন্ধু স্বপ্নে একটা ছেলেকে, একটা ছোট বাচ্চা ছেলেকে বারবারই দেখতেছিল এরকম যে সে নাজমুল, আমাদের সেই ফ্রেন্ডের নাম আপনাদের হয়তো মনে থাকার কথা, যে সেই ফ্রেন্ড স্বপ্নে দেখছিল এরকম যে সে একটা জঙ্গলে হারাই গেছে। হারাই যাওয়ার পর একটা বাচ্চা তাকে ডেকে বলতেছে যে তুমি কি পথ হারাই ফেলছো কিনা, তুমি কি আমাকে চেনো, আমাকে কি চিনতে পারতেছো, আমার নাম রাকিব, আমাকে যেখান থেকে নিয়ে আসছো তুমি সেখানে ফিরে আসো। এরকম একটা ঘটনা দিয়ে আপনাদেরকে গত সপ্তাহে আপনাদের একটা ঘটনা জানাইছিলাম। তো এবং তার সাথে সাথে এটা বলছিলাম যে সেই ঘটনা স্থলে আমরা আবার কিছুই ছিল না। তো এক হুজুরের কাছে আমরা যাই। সেখানে যাওয়ার পর আমরা বলি যে এইখান থেকে আপনি কোনো অর্থ বা কিছু আমাদেরকে এর অর্থ বের করে দিতে পারেন কিনা। তো ধানমন্ডির একটা হুজুরের কাছে যাই। তো তিনি আমাদেরকে বলেন যে এইখানে কি কি লেখা আছে তেমন বিস্তারিত কিছু বোঝা যাচ্ছে না, তবে কয়েকটা নাম এখানে স্পষ্ট না, একটু একটু বোঝা যাচ্ছে। সেটা হচ্ছে রাকাবা, একটা নাম, আর দুইটা নাম, যেটা হচ্ছে রেবেকা বানু, আর একটা নাম হচ্ছে আনসার আলী। এবং বোঝা যাচ্ছে যে কুফরি টাইপ বা ব্ল্যাক ম্যাজিক টাইপ কোনো একটা ঘটনার সূত্র ধরেই এইটা আয়াতটা লেখা আছে। তোকে ফাইন, আমরা সেই সূত্র ধরেই আমরা ভাবি আচ্ছা ঠিক আছে, মনে হয় তাহলে এই স্বপ্নের সাথে সংযুক্ত এই আয়াত বা এই ঘটনাগুলোর নামগুলো আমরা হয়তো সেই জায়গায়, আবার খুলনার মংলা থানায় অবস্থিত একটি বিশেষ গ্রাম, সেই গ্রামে গেলে হয়তো আবার এর সূত্র খুঁজে পাবো। তো আমরা গত সপ্তাহে সেই জায়গায় আবার যাই এবং খুঁজে বের করার চেষ্টা করি যে আসলে রাকিব নামের কেউ আছে কিনা। তো রাসেল ভাই, অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমরা রাকিব নামের একজনকে খুঁজে পাই, যার বাবার নাম হচ্ছে আমাদের এই ধানমন্ডিতে যে হুজুর বলছিলেন সেই কাগজ দেখে যে আনসার আলী। আমরা খুঁজে পাই যে আনসার আলী তার বাবা এবং তার মায়ের নাম হচ্ছে রেবেকা বানু। তো আমরা প্রথমেই যাওয়ার পর আমরা টোটাল ঘটনাটা খুলে বলি তার বাবা মাকে যে আমরা এরকম এরকম আসছিলাম, আসার পর আপনাদের কাছ থেকে এই জিনিসটা পাই, আপনাদের এলাকা থেকে। আমরা ঢাকায় যাই, ঢাকায় যাওয়ার পর আমাদের ফ্রেন্ড স্বপ্নে আপনার ছেলেকে দেখছিল, হয়তো আপনার ছেলেই ছিল, তার নাম রাকিব ছিল। তো আমরা আবার ফিরে আসি। তো এরকম এরকম ঘটনা। তো এখন রাকিবের কি অবস্থা? তো তার বাবা মা জানায় যে 2.5-3 মাস ধরে রাকিব খুব অসুস্থ অবস্থায় আছে, সে শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে, মাঝে মাঝে রক্ত বমি করে, কিছু খায় না,
এই মোটামুটি অবস্থা। তো আমরা বললাম যে মনে হয় যেহেতু আমরা এরকম একটা ঘটনা যেহেতু আমরা আসছি ঢাকা থেকে, তো আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই মনে হচ্ছে সম্ভবত রাকিব ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছে কিনা। তো বলছে যে হ্যাঁ হয়তো হইতেও পারে, কারণ আমরা অলরেডি এখানকার কবিরাজ দেখাইছি, ডাক্তারও দেখাইছি, কিন্তু কোনো আসলে কাজ হয়নি। তো আমরা বলি ঠিক আছে, তাহলে এক কাজ করি, আপনাদের পরিচিত আবার কোনো হুজুর বা এরকম কবিরাজ বা গুনিন টাইপ কাউকে যদি ডাকতেন, তাহলে হয়তো আমরা এগুলো দেখাইলে তিনি হয়তো কোনো কিছু উদ্ধার বা আবিষ্কার করতে পারতেন কিনা। তো ওকে ফাইন, রাকিবের ফ্যামিলি আমাদেরকে অনেক ভালো মতোই নেয়। তো সন্ধ্যার পরে আমরা তাদের বাসাতেই উঠি, উঠার পর খাওয়া দাওয়া হয়। রাত্রে 10টা 10:30টার দিকে এক হুজুর আসেন, তিনি আমাদের কাছ থেকে আবার টোটাল ব্যাপারটা শোনেন। শোনার পরে তিনি বলেন যে হ্যাঁ আসলে ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে রাকিবকে খুব কাছেরই কেউ, আপনাদের আত্মীয় স্বজনের ভিতরই কেউ হয়তো বান মারছে, গ্রামে যেটা বলা হয় বান মারছে বা ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছে রাকিব। তো আপনারা এগুলো এনে অনেক ভালো করছেন, এবং আপনারা যদি ঠিক মতো ঠিক সময় না নিয়ে আসতেন এগুলা, তাহলে হয়তো রাকিবকে আর বাঁচানো সম্ভব হইতো না। তো পরবর্তীতে সেই হুজুর সেগুলো তার মতো করে নিয়ে যায় এবং সেগুলো নষ্ট করে দেয়। তো রাসেল ভাই, আমি মানে রাকিবের বাবা মা আমাদেরকে সেই রকম দোয়া করে, সম্মান দেখায় এবং বলে যে আপনাদের কারণে আমাদের ছেলের আসলে হয়তো আমাদের ছেলের জীবন বাঁচছে এরকম। তো রাসেল ভাই, আপনাকে আমাদের টিএনটি টিমের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো আপনাদের কারণে আমরা আজকে ভৌতিষ্ঠ হওয়ার অনুপ্রেরণা পাইছি। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। কিছু এসএমএস রয়েছে আমাদের কাছে। তপন সিনহা আমাদের এসএমএস করেছেন এবং তিনি ভূত এফএম শুনছেন, এখনো পর্যন্ত আর ভয় লাগেনি তিনি জানিয়েছেন। কুতুবুল রাজশাহী থেকে আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি রাজু টাঙ্গাইল থেকে। এছাড়াও আচ্ছা, তিনি বলছেন, কুতুবুল বলেছেন যে রেকর্ডেড ফাইল যেগুলো থাকে সেইগুলো তার বেশি ভালো লাগে। সাজিদ আমাদের এসএমএস করেছেন মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে এবং তিনি বলছেন হাউ আর ইউ, আমি আমার শালা জান্নাত রবিন, আচ্ছা তারা সবাই মিলে তারা একসাথে বসে ভূত এফএম শুনছেন। বাবু আমাকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন তার এসএমএস পড়া হয় না, কারণ আপনার এসএমএস আমি পড়ে ফেললাম। এছাড়াও সুমন নারায়ণগঞ্জ থেকে আমাদের এসএমএস করেছেন আমাদেরকে প্রকৃতি কেরানীগঞ্জ থেকে এবং তিনি বলছেন যে ভাইয়া স্টোরিটা অসাম হয়েছে। আমাদেরকে আপন এসএমএস করেছেন মগবাজার থেকে। এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে এল কে কবির, আমাদের রায়হান এসএমএস করেছেন পলাশ। এছাড়া আমাদেরকে ইথিকা এসএমএস করেছেন, লিখেছেন আই এম লিসনিং ভূত এফএম উইথ মাই কাজিন। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছেন মিনহাজ ইয়াসিন রাফিয়া ধানমন্ডি ভূতের গলি থেকে এবং তিনি বলছেন 13 নম্বর অশুভ সংকেত বইটা তিনি কিনেছেন, সঙ্গে একটা ডিস্কো তিনি পেয়েছেন। আমাদেরকে এছাড়াও আরো এসএমএস করেছেন মুহিব ঢাকা থেকে, আমাদের আচ্ছা জাহান আমাদের এসএমএস করেছেন আমাদেরকে রিদওয়ান, এছাড়াও জিসান এবং অশ্রু আমাদের এসএমএস করেছেন মিরপুর 2 থেকে। আমাদেরকে এসএমএস করেছেন মামুন, এছাড়াও আর কে ফ্রম বরিশাল। এছাড়াও উৎস আমাদের এসএমএস করেছেন তুহেল, এসএমএস করেছেন তুষার, এসএমএস করেছেন আমাদেরকে রতন সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরে আবারও ফিরে আসবো। সো কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে এলাম আবার, আমি রাসেল। শুনছেন সব সময় রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 12:24 চলছে ভূত এফএম এবং আপনারা সবাই অনেক এসএমএস পাঠাচ্ছেন আমি দেখতে পাচ্ছি। আরো একবার জানিয়ে দিচ্ছি যারা এই মুহূর্তে জয়েন করবেন কিভাবে এসএমএস করতে হবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। যারা আমাদেরকে ইমেইল করতে চান তাদের ইমেল অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioFOORTI.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আর অবশ্যই যারা দেশের বাইরে রয়েছেন তারা ঘটনা লিখে না পাঠিয়ে সরাসরি যদি আপনারা রেকর্ড করে পাঠান, অর্থাৎ একটা মানে মোবাইল বা অন্য কোনো কিছুতে যদি রেকর্ড করে তারপরে সেটা আমাদেরকে সেই অডিও ক্লিপটি যদি আমাদের পাঠিয়ে দেন তাহলে সবচাইতে বেশি ভালো হয়। আশা করছি আপনাদের সহযোগিতা অতীতে যেভাবে পেয়েছি এখনো পেয়ে যাব। আর সেই সাথে যারা ফেসবুকে আমাদের সাথে জয়েন করতে চান, জানাতে চান যে ভূত এফএম কেমন ভূত এফএম যাচ্ছেন
এবং নতুন করে আমরা যেহেতু ভাবছি আগামী সপ্তাহ থেকে বলছি যে পাল্টে যাবে ভূত এফএম, সো সেই পাল্টানোর ব্যাপারে আপনিও অবদান রাখতে পারেন। কি কি ধরনের চেঞ্জ আসলে আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে সেটা আপনি কিন্তু ফেসবুক ফ্যান পেজে শেয়ার করতে পারেন, জানিয়ে দিতে পারেন আপনার চাওয়া পাওয়ার কথাগুলো। যাই হোক, আমরা চলে যাব আবারও ঘটনায়, এবং আমি এতক্ষণ ধরে যে একটা ঘটনা শুনছিলাম সেই ঘটনায় আমাকে বলা হচ্ছিল যে একজন হুজুর, ধানমন্ডির একজন হুজুরের কাছে গিয়ে তারা একটা সমাধান চেয়েছিলেন এবং সেই হুজুর আবার তাদেরকে অদ্ভুত একটা ঘটনা শুনিয়েছিলেন। সেই ঘটনাটা আমরা এখন শুনবো। আপনি আপনার নামটা প্লিজ আরেকবার বলবেন, তারপরে ঘটনাটা শুনবো আমরা। ধন্যবাদ রাসেল ভাই। আমি তুষার আবারও। যে হুজুর আমাদেরকে সেই তথ্য দেয়, সেই হুজুর আমাদেরকে একটা বিশেষ ভৌতিক ঘটনা বলেন, তার সাথেই ঘটে যাওয়া। তার দেশের বাড়ি হচ্ছে ময়মনসিংহ। তো সেইখানে এক পাগল আছে, সেই পাগলের নাম মুস্তাক পাগল। স্থানীয় লোকজন হয়তো তাকে চিনতে পারেন। বর্তমান বয়স সেই পাগলের 40 থেকে 42-এর কাছাকাছি হইতে পারে। তো মুস্তাক পাগলকে স্থানীয় লোকজন যারা আছেন তারা অনেকেই বলেন নাকি তাকে মানুষের সন্তান না জিনের সন্তান বলেন। আসলে কেন বলেন একটু পরে বুঝতে পারবেন আমার কথা থেকে। সেটা হচ্ছে যে জিনের সন্তান বলার পিছনে একটা কারণ, শারীরিকভাবে যেটা কারণ থাকতে পারে সেটা হচ্ছে যে প্রত্যেক মানুষের আমরা যদি পায়ের তালু লক্ষ্য করি তাহলে দেখবো যে একটু বাঁকা, কিন্তু এই মুস্তাক পাগলের পায়ের তালু হচ্ছে একেবারে ফ্ল্যাট, একেবারে একেবারে মানে ভরাট আর কি। রাইট, একেবারে ভরাট, রাইট, এক্স্যাক্টলি ভাই। তো এবং শোনা যায় লোক মুখে মুস্তাক পাগল যখন জন্ম নেয় তার আগেই নাকি তার মা জানতেন এক দরবেশ বা এরকম ফকির টাইপ এসে তাকে স্বপ্নে বলতেছেন যে তোর ঘরে যে জন্ম নিচ্ছে সে আসলে মানুষের সন্তান না জিনের সন্তান। তো এরকম মুস্তাক পাগল নিয়ে অনেক ঘটনা টটনা আছে। তো হুজুর বলতেছিলেন এইভাবে যে আমি একদিন রাত্রে শুয়ে আছি, তো এই সময় জাস্ট 12টা 12:30টার দিকে দরজায় টোকা দেয়। তো আমি গেট খুলে দেখি যে মুস্তাক পাগল। তো সে এসে বলে যে হুজুর আমারে কিছু খাইতে দেন, আমি সারাদিন না খাওয়া অবস্থায় আছি। তো হুজুর বলে যে ঠিক আছে, এক কাজ কর, ভিতরে আয়, তোর ভাবি তো বাবার বাসায় গেছে, তুই ভিতরে আয়, তোরে খাইতে দিই। তো আমি হুজুর তখন সেই পাগলটাকে কিছু খাইতে দেয়। খাইতে দেওয়ার পরে বলে যে ঠিক আছে, তুই আর বাড়ি যাওয়ার দরকার নাই, তুই আমার সাথেই রাত্রে থাক, শুয়ে পড় তুই। তো একসাথে হুজুর এবং সেই মোস্তাক পাগল শুয়ে পড়ে। শুয়ে পড়ার পর রাত প্রায় 1:30 পৌনে 2টা বাজে। এই সময়ে হুজুর ছাদে মানে গুম গুম শব্দ হচ্ছে এমন শব্দ পাই, কেউ ছাদের উপর হেঁটে যাচ্ছে এরকম শব্দ হলে যেরকম শব্দ সেরকম একটা শব্দ পাই। তো মুস্তাক পাগলকে ডেকে তুলে ঘুম থেকে বলে যে এই ওঠ, তাড়াতাড়ি ওঠ, ছাদের উপরে হয়তো চোর টোর আসছে, কারণ গত সপ্তাহে চুরি হয়েছে, চ যাই দেখি, চোর আসলে সম্ভবত চোরই আসছে। তো হুজুর মুস্তাক পাগলকে নিয়ে দরজার হুক বা বাটাম যেটা আছে সেটা নিয়ে ছাদের উপরে যাই এবং যে দেখে যে আসলে তেমন কাউকেই পায় না। তো ছাদের উপরে থাকা অবস্থায় হুজুর আর মুস্তাক পাগল একসাথে ছিল। তো মুস্তাক পাগল ছাদের অপর প্রান্তে চলে যায় হাঁটতে হাঁটতে, যে একজনের সাথে কথা বলে, মানে বোঝাচ্ছে একজন আছে কথা বলতেছে এইরকম যে কিরে তোরে না মানা করছি আসতে, তুই আবার কি করতে আসছিস, এটা হুজুরের বাড়ি, হুজুর ভালো মানুষ, তুই চলে যা। তখন হুজুর বলে যে কিরে মুস্তাক, তুই কার সাথে কথা বলতেছিস? তো বলে যে এই যে দেখতেছেন না আমি একজনের সাথে কথা বলছি। তো বলছে কই কথা বলতেছিস, তো কেউই তো সামনে দাঁড়ায় নাই। বলছে এই যে সামনে একটা ছোট বাচ্চা দাঁড়ায় আছে, আপনি দেখতেছেন না? তো বলছে যে ফাইজলাম করছি না, চ তাড়াতাড়ি চ, আমি শুয়ে পড়ি। হুজুর মোটামুটি ভয় পাই। তো মুস্তাককে ছাদে থাকতে জিজ্ঞাসা করে যে আচ্ছা মুস্তাক, সত্যি করে বলতো তুই এই মাঝে মাঝে কি সত্যি ভান ধরিস এইভাবে, না সত্যিই তোর মাঝে কিছু আছে, ইমান নিয়ে সত্যি কথা বল। তো বলে মুস্তাক পাগল মিসকি একটা হাসি দেয়, বাঁকা ঠোঁটে একটা হাসি দেয়, দিয়ে হুজুরকে বলে যে হুজুর একটা জিনিস দেখবেন? তো বলে হ্যাঁ দেখা। তো বলে যে সেই সময় অনেক দূরে একটা রোড থাকে, সেই রোডের ওইখানে দুইজন নাইট গার্ড হেঁটে যাচ্ছিল। তো সেই সময় লাইট পোস্টের আলোতেই দেখা যাচ্ছে, অনেক দূর থেকে, ছাদের উপর থেকে দেখতে পাই। তো মোটামুটি 500-600 গজ দূরে হবে, এরকম দূর হবে। তো মুস্তাক পাগল বলে হুজুর তাকায় থাকেন ওই দুই লোকের দিকে। তো জাস্ট মুস্তাক পাগল হাত একটু সামনে বাড়িয়েই, তার হাত যতটুকু ততটুকুই, মানে ভূতের গল্পে যে এরকম শোনা যায় অনেক বড় হাত হয়ে যায়, ব্যাপারটা তা না। তার হাত যতটুকু ততটুকু হাত দিয়েই জাস্ট হাওয়া বা বাতাসের উপর 2টা টোকা দেয়। তো সাথে সাথে টোকা দেওয়ার সাথে সাথে ওই যে 2জন গার্ড ছিল তার মধ্যে একজন গার্ড সাথে সাথে পিছ ফিরে তাকায়। মানে ব্যাপারটা এইরকম যে হয়তো তাকে
টোকা দিছে কেউ খুব কাছ থেকেই। হ্যাঁ, তো মোস্তাক পাগলকে বলে যে ঠিক আছে তুমি বুঝছি, তোর কিছু আর করা লাগবে না, তুই চ তাড়াতাড়ি চ। হুজুর মনে মনে ভয় পায়, সে আবার হুজুর অজু করে, অজু করার পর আবার সে শুয়ে পড়ে। মোস্তাক পাগলকে বলে যে তুইও তাহলে শুয়ে পড়। এমন সময় হুজুর ঘুমায় যায়, মোস্তাক পাগল ঘুমায় যায়। তো জাস্ট আজান, ফজরের আজান হওয়া 40-50 মিনিটের আগে হুজুরের আবার ঘুম ভাঙে। তো ঘুমে ভাঙা অবস্থায় জাস্ট তিনি শুয়ে আছে, চোখটা খুলছে, মোস্তাক পাগল তার পাশেই শুয়ে আছে, কিন্তু তার চোখ যে জায়গায় পড়ে হুজুরের, সেটা হচ্ছে যে তার রুমের সামনের দিকে একটা স্টিলের আলমারি থাকে, যে আলমারির উপরে ছোট একটা বাচ্চা বসে হুজুরের দিকে তাকিয়ে হাসতেছে। তো এমন একটা পর্যায়ে হুজুর ব্যাপক ভয় পায়। ভয় পাওয়ার পর সাথে সাথে চোখ বন্ধ করে এবং সাথে সাথে মুস্তাক পাগলকে চোখ বন্ধ অবস্থাতেই হাত দিয়ে ঝাঁকি দিতে দিতে ডেকে তোলে। হ্যাঁ, তো এই সময় মুস্তাক পাগল সেই যেটা বলে সেটা হচ্ছে যে কিরে তোরে না বলছিলাম তোকে আসতে, তুই আবার মানা করছিলাম, তুই আবার আসছিস কেন? হুজুর এই অবস্থায় চোখ বন্ধই থাকে মুস্তাক যখন কথা বলে। তো তারপরে কিছুক্ষণ পরে হুজুরকে বলে মুস্তাক পাগল যে হুজুর চোখ খোলেন, আর কোনো কিছু হবে না। তো এইটা ছিল রাসেল ভাই মুস্তাক পাগলের কাহিনী। আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে SMS করেছেন লিনটা, বইগুলোর নাম আর একবার বলতে বলেছেন তিনি। বইগুলোর মধ্যে দুটো বই, একটা হচ্ছে 13 নম্বর অশুভ সংকেত, আর একটা হচ্ছে ভয়ের কবচ, এই দুটো বই। এবং এই দুটো বই প্রকাশ করেছে রেডিও ফুর্তি ভূত এফএম-এর এই বছরে, অর্থাৎ এবছর না গত বছরে 2013 সালের যে সমস্ত ঘটনাগুলো আমরা পেয়েছিলাম তার মধ্যে থেকে সেরা যে ঘটনাগুলো হয়েছে সেই ঘটনা নিয়ে দুটো বই। এবং সঙ্গে রয়েছে একটা সিডি, এবং সেই সিডিতে রয়েছে নতুন একটা এপিসোড, যে এপিসোডটি রেডিও ফুর্তিতে কখনো প্রচারিত হয়নি এবং ভবিষ্যতে হবেও না। আচ্ছা, অপু আমাদের লিখেছেন যে আমি এবং অপু এবং তার ওয়াইফ দুজন ভূত এফএম শুনছেন। হাফিজ শিকদার মুরাদি থেকে আমাদের SMS করেছেন, তিনি বলছেন যে ভাই আরো ভয়টা শোনান, চেষ্টা করব অবশ্যই। তবে হাফিজ, এটাও জানা দরকার যে আপনি কখনো ভয় পেয়েছেন কিনা। যারা বলছেন যে ভয় পাচ্ছি না, তারা কি জীবনে আসলেই কখনো ভয় পেয়েছেন? যদি ভয় পেয়ে থাকেন সেই ঘটনাই লিখে পাঠান না। তাহলে আপনারা মোটামুটি একটা দলে রয়েছেন, সেই দলের ভয় যারা আমাদের ঘটনাগুলো শুনে ভয় পান না আর কি, তারা যদি জীবনে কখনো ভয় পেয়ে থাকেন তাহলে সেই অভিজ্ঞতাটা বা সেই ব্যাপারটা যদি আমরা জানতে পারি তাহলে বুঝতে পারবো যে ভয় কাকে বলে। আর যদি কখনোই না পেয়ে থাকেন তাহলে আমার মনে হয় যে অনেকটা সময় তো হলো, বাকি সময়টাই পাবেন কিনা এটা চিন্তা করছি আর কি। তিথি আমাদের SMS করেছেন, তিথি দাস ঢাকা ইউনিভার্সিটি থেকে, তিনি এনজয় করছেন সেটা জানিয়েছেন। আর আমরা চেষ্টা করছি আপনাদেরকে আরো বেশি ভয় পাওয়ানোর, এবং আমরা আসলে যেটা চাই যেটা হচ্ছে যে যারা যত বেশি সাহসী এবং যত বেশি মানে সময় পর্যন্ত ভয় পান না, তাদের কাছ থেকে ঘটনা আরো বেশি বেশি করে পেতে। যারা একেবারেই মানে এই সমস্ত ঘটনা কোনো কিছু মনেই হয় না, একেবারে মানে হেডফোন কানে দিয়ে ঘরের বাতি নিভিয়ে শুনলেও কিছু মনে হয় না, সেই সমস্ত মানুষদের কাছ থেকে আমরা কিছু ঘটনা শুনতে চাই। আপনাদের নিশ্চয়ই জীবনে কোনো না কোনো ভয়ের অভিজ্ঞতা আছে, এবং সেই অভিজ্ঞতাটা প্লিজ আমাদের পাঠিয়ে দিন। আর যিনি কখনোই ভয় পাননি তাকে আসলে আমি কি বলবো আমি জানি না, তাকে ভয় পাওয়াতে আসলে অনেক চেষ্টা করতে হবে আমাদেরকে। এনিওয়েজ, আমাদেরকে এছাড়া SMS করেছেন মারিয়া গাজীপুর থেকে, এবং তিনি নতুন ভূত এফএম জয়েন করেছেন। পুলক ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাদের সাথে জয়েন করেছেন, এবং এই প্রথম তিনি SMS করছেন আমাদেরকে। আরিফা খিলগাঁও থেকে SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে তাইওয়ান খান, এবং তিনি বলছেন যেটা ইটস আ নাইস শো। আমাদেরকে SMS করেছেন নাসিম শেরপুর থেকে, আমাদেরকে বিকাশ SMS করেছেন নোমান, SMS করেছেন আমাদেরকে ইউসুফ জুরাইন থেকে, আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি আজাদ ধামরাই থেকে, এছাড়াও আমাদেরকে SMS করেছেন লাজিদ, এছাড়াও সুকান্ত আমাদের SMS করেছেন মেঘনা, এছাড়াও আরো অনেকে SMS করেছেন। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে তার ঘটনা শোনার জন্য, এবং শুরুতে জানতে চাইবো আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন, তারপরে যাবো আপনার ঘটনায়। হাই লিসেনার্স, আমি মকবুল চৌধুরী অমিত, আসছি রাজাবাজার থেকে। আর এখানে ভূত এফএম আসার পেছনে যারা আমাকে সবচেয়ে বেশি ইন্সপিরেশন দিয়েছেন, আমরা সরাসরি ঘটনায় চলে যাবো। হ্যাঁ প্লিজ, মানে অনেক মানুষ অনেক কষ্ট করে শোনেন, এবং আসলে আমরা ঘটনায় যাই প্লিজ। আমার ঘটনাটা যেখানে ঘটছে আমার গ্রামের বাড়িতে, সেটা হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার 15 নম্বর ইউনিয়নের ফেরিঙ্গিটিলা গ্রাম, খুব ছোট্ট একটা গ্রাম। আমাদের গ্রামের যে অবস্থা সেটা আমি বলি। খুব বেশি ভাটি এলাকা বলতে যেটা বোঝায়, বলতে পারেন বাংলাদেশের সবচেয়ে বেশি ভাটি এলাকায়। সেখানে ঘর বাড়ি করতে হলে মাটি কেটে টিলার মতো করে তারপর মূলত সবাই একজুট হয়ে গ্রাম ট্রাম এরকম করে আর কি।
তো যাই হোক, আমাদের একটা মসজিদ করার দরকার এবং আপনি হয়েছিল। বলছিলেন যে আপনাদের এলাকায় এখনো মানে বিদ্যুৎও পৌঁছায় হ্যাঁ, এরকম একটা সেটাই, অবস্থা। আমাদের মানে এলাকায় এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। তার মানে বলতে পারেন বুঝতেই পারছি না, অনেকে আমরা এসএমএস পাই এবং অনেকে আমাদের ইমেল করেন এবং জানিয়ে দেন যে মানে গ্রামের যে ঘটনাগুলো সেগুলো ভালো লাগে, এবং এটা উনি শুরুতে উল্লেখ করেছেন কিন্তু আমার কাছে বারবার করেছে, এটা একটা একেবারে অজপাড়াগা, রাইট? সেটাই। ওকে ফাইন। তো যাই হোক, আমাদের একটা মসজিদ করার দরকার হয়েছিল। তো আমাদের দাদুরা ওনারাই মূলত সবাই মিলে ডোনেট করছিলেন। দেন গর্ত করে মাটি কেটে তারপর মসজিদ করতে হয়, যেহেতু বর্ষাকাল পানিতে ডুবে যাবে বর্ষা আসলে, সেজন্য অনেক উঁচু করতে হয়েছিল। তো যাই হোক, ওই যে একটা গর্ত হয়েছিল, আমাদের ঘটনাটা মূলত ওই গর্ত কেন্দ্রিক। এখানে অনেক ঘটনা ঘটছে, তার মধ্যে আমার ঘটনাটা বলার আগে আমি ছোট্ট দু একটা ঘটনা আগে বলে নিচ্ছি। তো যাই হোক, আমাদের গর্তে একটা মাছ আছে অনেক বড়, যখন আমরা শুকাই এটা মাছ ধরবার জন্য, তো প্রায় দেখি যে মানে একটা বড় মাছ পাওয়া যায় বা আমরা দেখি, কিন্তু এটা আমরা শেষ পর্যন্ত ধরতে পারি না। তো আমাদের এখানে একজন মাছ শিকারী ছিলেন, নাম ওনার মরহম। উনি খুব ভালো মাছ শিকার করতে পারতেন, যত গভীরই হোক। ওনার যে যন্ত্র আছে, আমরা গ্রাম্য ভাষায় চল বলে এটাকে, তো এটা দিয়ে উনি মাছ শিকার করেন প্রায় এরকম, মানে ওনার খুব পারদর্শিতা ছিল মাছ ধরার ক্ষেত্রে। ওকে, তো উনি মানে বলতেন যে এখানে তোরা সবাই মাছ দেখিস, আমাকে একদিন দেখা বা আমাকে একদিন দেখাই দে, আমি ঠিকই ধরে ফেলো। আসলে ভুট্টুত বলতে এরকম কিছু না। আর অ্যাকচুয়ালি উনি ভয়ও পেতেন না, অনেক মুরব্বী টাইপের। আমার আব্বুর খুব ভালো কাছের মানুষ ছিলেন, চলাফেরা করতেন। তো যাই হোক, ওইদিকে না যাই। তো একদিন মঙ্গলবার দিন মাছটা দেখা গিয়েছিল। মসজিদটা এরকম প্লেসে যে সব দিকে বাতাস আসতো, আর গ্রাম যেতে মানে আপনার ইলেকট্রিসিটি নাই, ফ্যান এর ব্যবস্থা ছিল না, মানুষ প্রকৃতিক উপরে অনেকটা নির্ভর প্রাকৃতিক ছিল। বাতাসে। তো মসজিদে গিয়ে খোলামেলা বাতাস পেত, সবাই ওখানে গিয়ে বসে থাকতো। আচ্ছা, তো যাই হোক, এক পর্যায়ে দেখা গেল মাছটাকে, গজার মাছ। তো দেখা যাওয়ার পরে সাথে সাথে এই মরহম, যেটাকে মানে আমরা জেঠু বলি আর কি, ওনাকে খবর দেওয়া হলো। তো উনি ওনার মানে যে যন্ত্র দিয়ে উনি মাছ শিকার করেন ওইটা নিয়ে চলে আসছেন যথারীতি এখানে। আসার পরে উনি ঠিক মানে দেখতে চাচ্ছিলেন, মাছটার মুভমেন্টটা বুঝতে চাচ্ছিলেন। দেন উনি মসজিদের দক্ষিণ পূর্ব কোণায় এটার অস্তিত্ব টের পান, এবং সেখানে উনি তার যন্ত্র নিয়ে মোটামুটি মানে মাছ শিকার করবেন প্রস্তুতি নিচ্ছিলেন। তো এক পর্যায়ে মাছটা যখন মানে দেখা দিল, পানির উপরে একটু ভেসে উঠলো, উনি তার যন্ত্র দিয়ে আঘাত করলেন। আমি একটু বলে নিই, যন্ত্রটা এরকম লোহার, অনেক ধারালো থাকে। যদি আপনি একটা কাঠের উপরে দেওয়া হয়ে আসলে ভাই 1 ইঞ্চি বা 2 ইঞ্চি ঢুকে যাবে। তো যাই হোক, আচ্ছা, তারপরে অনেক ধারালো। হ্যাঁ অনেক ধারালো, বলতে বুঝিনি তো, পানির মধ্যে মারতে হয়। তো মাছটার উপরে সরাসরি পড়ছে। এখন আমরা হয়তো বলতে পারি যে মাছটার উপর হয়তো পড়ে নাই, হ্যাঁ, কিন্তু পড়ছে। মাছটার উপর পড়ার সাথে সাথে এই যে মানে গজার মাছের যে আঁশ যেটা হয়, 2টা আঁশ মাছের ওই আপনার যন্ত্রটার মাথায় লেগে আসছিল, কিন্তু মাছটা মানে কি কেন যেন আসে নাই, বা যে কোনো কারণে হোক আসে নাই। কিন্তু এরকম মানে যন্ত্রটা মারার পরে কোনো মাছ এখনো পর্যন্ত যাইতে পারে এরকম হয়নি, মাছ মারা যাবে লাগার সাথে সাথে, এরকম অবস্থা। যাই হোক, তো ঠিক তখনই ওনার বুকের মধ্যে একটু পেইন শুরু হয়। মসজিদটা যেত গ্রাম থেকে একটু দূরে, তো আমরা সাঁকুর দিয়ে আর কি যেতে হয়, বাঁশের সাঁকো। উনি বাড়িতে চলে আসলেন, ব্যথা তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। বুঝতে পারছেন হজরপাড়া গ্রাম ডাক্তারে ঠিক এরকম অভ্যন্তরের ব্যথা স্বাভাবিক চিকিৎসা হচ্ছিল না, যেহেতু অনেক ব্যথা। তো ওনাকে হবিগঞ্জ আনা হয়েছিল। হবিগঞ্জ আনার পরে এক্সরে করার পরে দেখা গেল যে ওনার কলিজার নিচে রক্ত চলাচল করে, যে রগ দিয়ে সাধারণত শিরা, কলিজার নিচে যে শিরাটা আছে, এটা 2টা ফুটো হয়ে গেছে। তো যাই হোক, অনেক সেবা শুশ্রূষার পরে, অনেক চিকিৎসার পরে ভালো হয়। উনি মাছ শিকার এইভাবে ছেড়ে দিচ্ছেন। তারপর আরেকটা কথা কি, যাদের মাছ শিকার করার অভ্যাস, উনি 2-3 বছর একচুয়ালি এটা স্পেস দিয়ে দিয়েছিলেন যে আর মাছটা ধরতে না, কিন্তু এখন ঠিক আবার ধরতেছে। তো যাই হোক, ওই পুকুরে আরেকটা ঘটনা, আমার ভাস্তি, বড় ভাইয়ের ভাস্তি, চাচাতো ভাই, ওনার একটা মেয়ে ছিল 3.5 বছর থেকে 4 বছর। এখানে অনেক পিচিরিচি আছে, ওরা মসজিদের এই পুকুরে আশেপাশে খেলাধুলা করে, গ্রামের সাথেই তো পুকুর বা খোলা টোলা এগুলো। তো যাই হোক, ওর সাথে অনেক পিচ্ছি ছিল। আমরা আবার ওই বছর মানে পুকুরটাকে শুকিয়ে ফেলেছিলাম মাছ ধরার। প্রতি বছর আমরা এটা আসলে ধরে থাকি আর কি, অনেক ভালো লাগে গ্রাম শহর থেকে যাওয়ার পরে মাছ টাছ ধরি আর কি আমরা। তো এক পর্যায়ে আমরা যখন পুকুরে শুকিয়ে ফেলেছিলাম, তারপর মাটি কেটে আরো একটু গভীর করলাম, করে মাটি বাড়িতে তুলতে হয়, বাড়ি আমরা উঁচু করে এইভাবে আর কি, কারণ 2004 সময় আমাদের বাড়িতে পানি উঠে গিয়েছিল। সেই জন্য আমরা প্রতি বছরই চেষ্টা করি মাটি তোলার জন্য বাড়িতে বা বিভিন্ন জায়গায়। তো যাই হোক, তো তখন ওই গর্ত হওয়ার পরে বৃষ্টির পানিতে একটু কোমর পর্যন্ত পানি ছিল ওই সময় অ্যাটলিস্ট। তবে পিচিটার আকৃতি হাইট এরকম ছিল যে এই উচ্চতার পানি মানে সে বাঁচার কথা না। যাই হোক, তো এক পর্যায়ে ওই পিচিটা পানিতে পড়ে যায়। তো সাথে যারা ছিল তারা খুব চিল্লাপালা শুরু করেছে, কান্নাকাটা শুরু করে দিয়েছিল যে ও তো পড়ে গেছে। তারাও নামতে পারতেছিল না, কারণ তারাও তো পড়লে আর উঠতে পারবে না, এই অবস্থা। পরে আশেপাশে যে লোকগুলো ছিল প্রায় 7-8 জন, আমি ছিলাম না, আমার ভাই সাথে ছিলেন, উনি এখনো আসছেন এই আমাদের স্টুডিওতে সাথে। যাই হোক, ওরা সবাই নেমে একদম মানে একটু জায়গা সবাই খুব উলটপালট করে খুঁজে ফেলে, কিন্তু কোনো মানুষ পাচ্ছিল না। তখন তারা বললো যে পিচ্চিগুলো হয়তো মানে কি থেকে কি দেখলো, সেই জন্য এগুলো বলছে। কিন্তু যেই না সবাই উঠে গেল, তখনই এই পানিতে এই পিচ্চি মেয়েটা লাশ ভেসে ওঠে।
আচ্ছা। তো যাই হোক, পরবর্তীতে যে ঘটনাটা হলো, আপনার প্রায়ই আমাদের যে চাচারা বা আগে যারা নামাজে যায় বা মসজিদে যেতে হয় বা রাত্রেবেলাতে প্রায় মসজিদে যেতেন বা আশেপাশে দিয়ে হাঁটাহাঁটি করতেন, প্রায় তারা দেখতেন যে ওই পিচ্চি মেয়েটা নাকি মসজিদের রাস্তার পাশে বসে বা পুকুরটার পাড়ে বসে কান্নাকাটি করতেছে, ডাকে, চিল্লাপাল্লা করে বা ওইরকম কিছু। তো আমরা তো জানি যে আমাদের এখানে অনেক হন্টেড ঘটনা ঘটে, প্রতিনিয়ত ঘটে, তো কেউ আর ওইদিকে মুভ করে না। যাই হোক, আমি যখন ক্লাস 9-এ পড়ি, মূল ঘটনায় আসলাম। আমি কিশোরগঞ্জ গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে পড়াশোনা করতাম। তখন আমি বাড়িতে গেছি বৈশাখ মাস। আমার দুলাভাইয়ের কিছু দান ছিল, দানগুলো পাহারা দেওয়া লাগতো রাত্রেবেলা, না হয় চুরি হওয়ার একটা সম্ভাবনা ছিল। তো যাই হোক, তখন মেবি 11:30 কি 12টা বাজে, 10:30 কি 11:30 বাজে, এরকম অবস্থা। তো আমরা তো অনেক ছোট ছিলাম, আমার সাথে আমার ফুফাতো ভাই রেহমান ছিল, এখন মালয়েশিয়া প্রবাসী। আমাদেরকে মানে নিচে নামিয়ে দিয়ে আমার আম্মু, ওনার জীবনে অনেক আপনার এইসব প্যারানর্মাল ব্যাপারে সাক্ষী, উনি অনেক ঘটনা ছিল, তো উনি ঠিক স্বস্তি পাচ্ছিলেন না যে আমরা ওইখানে আছি। তো যাই হোক, আম্মু প্রায় সজাগ কি ছিল আমাদের ওখানে যাওয়ার পরেও। আর আম্মু এমনিতেই রাত প্রায় জেগে থাকে, এটা অন্যজন কোনো ব্যাপার না। তো আমি আর আমার ফুফাতো ভাইকে শুইলাম। আসল একটা কথা বলিনি, বৈশাখ মাস খোলা আকাশের নিচে থাকলে আপনি শিশির পরে কিন্তু, তো সেক্ষেত্রে কাঁথা গায়ে দিয়ে আমরা সচরাচর ঘুমাই নিচে থাকলে, বাড়ির নিচে। আর ওইটাই ছিল আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স যে বাড়ির নিচে বা খোলা আকাশের নিচে থাকার একটা ব্যাপারটা। তো আমাদের ধানটা যেখানে ছিল, ধানের পাশে আপনার মূলত ঘুমানোর ব্যবস্থা করতে হয়। আমি আমার ফুফাতো ভাইকে ওখানে ঘুমিয়ে পড়লাম বা জায়গাটা করে শুয়ে পড়লাম। আমাদের সাথে হালকা লোহাটোয়া ছিল যে চুটুর আসলে ওদেরকে যেন প্রোটেক্ট করতে পারি। তো আমরা শুয়ে পড়লাম। তো ধান যার ছিল আমার দুলাভাই, আমরা ঘুমিয়ে পড়ছি প্রায়, মোটামুটি আমার ঘুম ওরকম ভাবে আসে নাই। আমি মনে করলাম মসজিদ থেকে একজন লোক আসতেছে। তো ভাবলাম যদি চোর হয় তো ওয়েল আমরা ধরবো, এটা নতুন একটা এক্সপিরিয়েন্স হবে, অনেক মানে আনন্দিত, অনেকটা উৎফুল্লিত ছিলাম। আর একবার দুলাভাই যদি আসে তাহলে তো আসলে কথাবার্তা বলে চলে গেল। তো সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার যেটা হলো, আমি মনে করছিলাম যে আমার দুলাভাই আসছে, কিন্তু দুলাভাই যখনই আসে উনি খুব রাগী মানুষ হলেও আমাকে খুব আদর করে, আমার মাথাটাতে হাত বুলিয়ে দিয়ে যায়, ঘুমিয়ে থাকলে তো আর না তো সাজক ছিল কথাটা বলে। কিন্তু ধানের যে আপনার ধান যেখানে জমানো ছিল ওইখানে আইসা আওয়াজটা মিলিয়ে গেল। দেন আবার কিছু দূর থেকে আবার শরীরেও মসজিদের উপরে হেঁটে গেল। তখন আমার ব্যাপারটা অনেক একটু ভয় ভয় লাগছিল, অনেক ডাউট মনে হচ্ছে যে ব্যাপারটা কি হইতে পারে। তো আমি আর ওইদিকে ইয়ে করলাম না, ব্যাপারটা বেশি পাত্তা দিলাম না, আমি শুয়ে পড়লাম, মানে ঘুমায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম। তো কতক্ষণ পরে ব্যাপারটা হয়েছিল ঠিক আমি বলতে পারি না, ঘুমানোর পরে, যেহেতু ঘুমাই গেছিলাম, টাইমটা ঠিক ওই সময় আর ধরতে পারি নাই। ঘড়িটির সাথে নিয়ে নাই, কারণ চুরির বলে কথা আছে, ঘুমানোর পরে যদি কেউ নিয়ে নেয় সেজন্য আর সাথে ঘড়িটি এরকম কিছু ছিল না। তো আমি ঘুমিয়ে পড়লাম। যখন মোটামুটি ঘুমের মধ্যে, তখন আমি একটা কিছুর অস্তিত্ব অনুভব করলাম যে আমার কাঁথাটা ধরে, যেটা আমি মুখের উপর দিয়ে পর্যন্ত শুয়েছিলাম, এটা দিয়ে কেউ টানতেছে। ব্যাপারটা খুব বেশি খারাপ লাগলো। আর তখনই ওই গাতা গর্ত মানে পুকুরটা কেন্দ্রিক যত প্রকার ঘটনা আছে, এর আগে আরো অনেক ঘটনা ঘটছে পুকুরের মধ্যে, সবকিছু মানে মনে হতে শুরু করলো এবং ভয় পেতে শুরু করলাম আস্তে আস্তে, মোটামুটি অনেক ভয়। তো যাই হোক, টানতেছিল, তখন আমি আর মানে কি করবো, আমি আর কিছু বুঝে উঠতে পারি নাই। পরে আবার মুখ থেকে নামিয়ে ফেলছিল, কিন্তু নামিয়ে ফেলার পরে আমি সামনে কোনো কিছুর মানে অস্তিত্ব আমি পাই নাই। বাট কি জন্য আমার গাড়ির কাঁথাটা নেমে গেল সেটা আসলে কোনো মানে ব্যাখ্যা পাচ্ছিলাম না। তো যাই হোক, পরে আবার শুয়ে পড়লাম, অনেক ভয় পাচ্ছিলাম, আমি চাচ্ছিলাম যে আমি এখান থেকে চলে যাব, মানে দৌড়ে পালাবে বলতে পারেন, কিন্তু পালাই নাই। এই জন্য যে আমার ভাই ছিল সাথে, ফুফাতো ভাই, কারণ আমি যদি চলে আসি তো ওর যদি অনেক বড় কোনো ক্ষতি হয়ে যায়, মূলত আমাদের ধান তো আমার দুলাভাইয়ের, তো আমাদের জন্য ওর একটা ক্ষতি হবে সেটা আমি চাচ্ছিলাম না, এটা অনেক স্বার্থপরতার ব্যাপার চলে আসতো, তাই আমি ওখানে ওর সাথে স্টে করতেছিলাম। তো যাই হোক, ঘটনাটা ঘটলো আর কিছুক্ষণ পর, আমি আবার শুয়ে পড়লাম। ঘুম তো আমার আসছিল না, কিন্তু হঠাৎ কেন জানি আমি ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে যাওয়ার পর স্বপ্নে দেখি ওই যে একটা পিচ্চি মারা গিয়েছিল, ও এসে বলতেছে, তোরা এখানে কেন আসছিস, বাঁচতে চাইলে চলে যা। আমি স্বপ্নের সাথে সাথে আমি উঠে একদম মানে উঠে গেছি। এখন আমি মানে কি করব ঠিক বুঝে উঠতে পারতেছি না। তখন আমার কেন জানি মনে হচ্ছে আমি দৌড়ে পালাই। আর তখন আমাদের যে বন্ধন, যে ভাই আমার ফুয়াতো ভাই, ওরা আমাকে নিয়ে বাঁচতে হবে, ওরকম কিছু আসলে মৃত্যু সামনে চলে আসলে তখন মনে হবে যে মারা যাবো, তখন আর ওরকম সব বন্ধন টন্ধন কাজ করে না খুব সম্ভবত, সেটা আমি বুঝতে পারলাম ওই সময়। তো যাই হোক, আমি দৌড় দিতাম, মানে একটু মুভ করলাম, মুভ করার পরে আমি একটু নড়ছি দেখে আমার ফুয়াতো ভাই সেও একটু মুভ করছে। মুভ করার পরে আমি আবার মুভ করলাম, ভাবলাম ও সজাগ কিনা, যদি মুভ করিতে তো সজাগ হলে আমাকে বলবে যে হ্যাঁ কিরে কি অবস্থা, তুই নড়াচড়া করতেছিস কেন। তো যাই হোক, আমি আরেকবার মুভ করার পরে ও বলতেছে, ও জাস্ট খালি বলছি কিরে কিরে বলার পরে ও পরে যেটা শুনলাম ওর কাছ থেকে, ওর মুখের উপর মানে একটা চাপ দিল আমার, বলতেছে আমার ছাড় ছাড়, আমার কথা বলতে দিচ্ছিস না কেন তুই। পরে আমি তো খুব স্ট্রেঞ্জ দিলাম, তখন আমি উঠে দৌড় মারলাম, কারণ কি যে আমি তো ওর ধরি নাই, কিন্তু ও কেন বললো আমাকে ছাড়, মানে নিশ্চিত এখানে কোনো বাজে কিছু ঘটে গেল। তখন আমি দৌড় মারছি এবং খুব জোরে একটা চিল্লান দিয়েছি, বাড়ির সাথেই ছিল। তো চিল্লান শুনে আম্মু তো সজাগ ছিল, সাথে সাথে উনি বের হয়ে আসলেন,
বের হয়ে আসার পরে আমি চিল্লাপাল্লা, মানে একদম চিল্লাপাল্লা করে অস্থির অবস্থা, এবং আমি মানে হাত পা তো অথরে কাঁপছিল, জীবনের প্রথম সময় আমার কাঁপতেছিল, কখনো আর হাত পা কাঁপে নাই আমার কখনো। তো পরে আশেপাশের মানে যে ঘর বাড়িতে সব থেকে মানুষ দৌড়ে বের হইলো, আর ফত ভাইটা ও যেখানে শুয়েছিল ওখান থেকে আর উঠতে পারে নাই। পরে মানুষ টানুষ গিয়ে আম্মুর যখন বলছে, আমি আর কিছু বলতে পারি না, আম্মু যেটা বললো যে ওই সময় নাকি আমি বলতেছিলাম ভাই ভাই, মানে আমার ভাইটাকে ওইখান থেকে আনার জন্য ফত ভাই হলো। আমরা অনেক মিশতাম, চলাফেরা করতাম একসাথে, সবকিছুতেই মানে সবকিছুতে একসাথে ছিলাম, কন্টিনিউ, অনেক মায়া ছিল অ্যাকচুয়ালি ওর জন্য। তো যাই হোক, পরে সবাই মানে উড়ি গিয়ে যখন আনছে, ও সম্পূর্ণ সেন্সলেস অবস্থায় আছে, বাড়িতে নিয়ে আসা হইলো, অনেক পানি ঢালা হইলো, হুজুর আসলো, হুজুর এসে মানে পরে অনেকক্ষণ পরে অনেকটা মানে একটু হুশ আসছে। হুশ আসার পরে যেটা সবচেয়ে মানে লক্ষণীয় বিষয় ছিল সেটা হলো ওর মুখে যে চাপ দিয়ে ধরা হয়েছিল সেই জায়গাটা ফুলা অবস্থায় ছিল, 2-1 দিন মতো ফুলা ছিল। হুজুর অনেক ট্রিটমেন্ট করছে, কিন্তু আর সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা হলো রাসেল ভাই, যখন ওর সেন্স ফিরলো, ও ঘটনাটা ব্যাখ্যা করতে গেছিল। ব্যাখ্যা করার পর আমি যে বলছিলাম যে প্রথমে আমার কাঁথা ধরে টান দিছিল, সেম ওর সাথে একই অবস্থা হয়েছিল। তারপর একটা লোক আসছিল, আইসা আমার মুজি দিয়ে ব্যাক করছে, এটাও হয়েছিল। শুধু তাই না, সবচেয়ে বড় কথা, আমি যে স্বপ্নটা দেখছিলাম, ওই যে পিচ্ছি মেয়েটা বলতেছে তোরা এখানে কেন, চলে যা। তো ও স্বপ্নটা নিজে কিন্তু পার্থক্য হলো একটা, ওরে বলছে বাঁচতে চাইলে থাক, বাঁচতে চাইলে চলে যা, আর না হয় তোর বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তো ওর পার্থক্য শুধু এটুকুই ছিল আমাদের মধ্যে। তারপর আসল ভাই আমরা তো পরে বাড়িতে চলে আসলাম, আসার পরে ওরে ট্রিট করে ভালো হয়েছে। এখন ও মালয়েশিয়া প্রবাসী আছে, আর আমি তো আছি এখানে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি দেখতে পাচ্ছি বেশ কিছু এসএমএস এসছে। মন্টি আমাদের লালবাগ থেকে এসএমএস করে বলছেন যে আই এম ওয়েটিং ফর ইউর চেঞ্জ। ফিরোজ আমাদের এসএমএস করছেন ওয়াবদা খুলনা থেকে, লিখেছেন রাসেল ভাই সেকেন্ড স্টোরি ওয়াজ নাইস। আমাদেরকে এসএমএস করেছেন আহনাফ, আমি আজ পর্যন্ত ভয় পাইনি, রুম ডার্ক করে আছে, দেখি আজ ভয় পাই কিনা। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন আরিফ জহুরুল হক হল, ঢাকা ইউনিভার্সিটি থেকে, লিখেছেন আমার এসএমএস পড়েন না কেন। আমাদেরকে নাফিম রাজশাহী থেকে এসএমএস করেছেন মোস্তাক পাগলের গল্পটা তার কাছে ভালো লেগেছে। ঐশ্বর্য আমাদের এসএমএস করেছেন মিরপুর থেকে, জনি মানিকগঞ্জ থেকে আমাদের এসএমএস করেছেন, এবং তিনি বলছেন যে আমি এখন জয়েন করলাম। আমাদেরকে এমডি সুমন ইসলাম বাগমারা রাজশাহী থেকে এসএমএস করেছেন, এবং তিনি বলছেন ভূত এফএম আমার খুব ভালো লাগে, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি এছাড়াও পিকে রাহাত গাজীপুর থেকে, এবং তিনি বলছেন যে এটা আমার ফার্স্ট মেসেজ। আমাদেরকে গৌরব লিখেছেন ভাইয়া ব্যাকগ্রাউন্ড টোনটা, মিউজিকের কথা বলছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আরো ভয়ঙ্কর করলে ভালো লাগবে। খায়রুল ইসলাম আমাদের এসএমএস করেছেন নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন সৌরভ, লিখেছেন আই লাইক ভূত এফএম ভেরি মাচ। আমাদেরকে রাব্বি এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন রাইন, এবং তিনি লিখছেন স্টোরিটা নাইস। মিম খুলনা থেকে আমাদের এসএমএস করেছেন আমাদেরকে ইমতিয়াজ, এবং তিনি বলছেন যে রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট দ্য চেঞ্জেস স্টার্টিং নেক্সট উইক। আর তিনি লিখেছেন যে হাউএভার একটা রিকোয়েস্ট করেছেন তিনি, প্লিজ ডু নট চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমাদেরকে এসএমএস করেছেন শারমিন জিগাতলা থেকে, এবং তিনি বলছেন আজ প্রথম এসএমএস করছি, আমার হালকা হালকা ভয় লাগছে। আমাদেরকে কামাল এসএমএস করেছেন ময়মনসিং থেকে, এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে প্রথম ঘটনাটি একেবারেই ভালো লাগেনি তার কাছে, ফলস মনে হয়েছে তার কাছে। আমাদেরকে রায়ানা এসএমএস করেছেন মহাখালী থেকে, এবং তিনি বলছেন আমি কখনো ভূত এফএম শুনি না, বাট আজকে ছোট মায়ের সাথে ফার্স্ট টাইম শুনছি, ভালো লাগলো, এন্ড কিপ ইট আপ। থ্যাংক ইউ সো মাচ আমাদের, এন্ড ওয়েলকাম টু ভূত এফএম রায়ানা, এবং আশা করছি এখন থেকে আপনাকে রেগুলার আমরা পেয়ে যাবো। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সময় করে তো শুনতেই হবে। রোমান মধুপুর থেকে এসএমএস করেছেন সামনে এইচএসসি এক্সাম, তবুও তিনি সব পড়াশোনা বন্ধ করে ভূত এফএম শুনছেন, একেবারেই কোনো কাজের কথা না। আমাদেরকে ওয়ারিকা এসএমএস করেছেন ঢাকা থেকে, এবং তিনি বলছেন যে ভূত এফএম এর বই দুটার নাম আরেকবার আছে, আমি বলে ফেলেছি ভূত এফএম এর বই দুটার নাম আরেকবার। ওহি আমাদের এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি মতিউল, এছাড়াও আব্দুস সালাম আমাদের, এবং আলিম আমাদের ঢাকা মিরপুর থেকে এসএমএস করেছেন, ফয়সাল আমাদের এসএমএস করেছেন নড়াইল থেকে, এসএমএস করেছেন আমাদেরকে মাহিম ঢাকা থেকে, এসএমএস করেছেন আমাদেরকে ফয়সাল খান গাজীপুর থেকে, আমাদের মিম খুলনা থেকে এসএমএস করেছেন এমডি জাকির, বিল্লাল হোসেন বরিশাল থেকে, আরো অনেকে। আপনারা যারা এসএমএস করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। একটা ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে আসবো, সো কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি and don't stop the ফুর্তি। FM.
শুনছেন সব সময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 12:53। আমি রাসেল আছি সাথে, এবং আমাদের আজকে যে এপিসোড, সেই এপিসোডে আমাদের যে অতিথিরা অলরেডি অনেকেই ঘটনা শেয়ার করে ফেলেছেন এবং এখন নতুন একজন এসে যোগ দিয়েছেন, এবং আমার মনে হয় যে ভূত এফএম এর আজকের এপিসোডটা আপনাদের ভালো লাগবে। আর একবার জানিয়ে দিই, রেডিও ফুর্তি 88.0 এফএম এ আপনারা শুনছেন ভূত এফএম। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। হাই লিসেনার, আমি গোলাম জাকারিয়া রাসেল। আমার বাসা রাজশাহী বিনোদপুর ডাসমারি। আমি আজকে আপনাদেরকে যে ঘটনাটা বলবো, এটা আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। ঘটনাটি হচ্ছে 2002 সালের, আমি যখন ক্লাস 10-এ পড়ি তখনকার। আসলে আমরা যখন ক্লাস 10-এ পড়ি তখন আমাদের স্কুলের একটা সিস্টেম ছিল যে আমরা প্রতি বছর বিদায় অনুষ্ঠান করি। তো এই বিদায় অনুষ্ঠানে আমরা আগের রাত্রে স্টেজ সাজাতাম, তারপরে বিভিন্ন গান নাটক এগুলা রিহার্সেল করতাম। তো আমাদের স্কুলটা গ্রামে অবস্থিত। তো আমাদের গ্রামটা এমনি ভূত বা জিন এগুলানের বিভিন্ন কথা আমরা শুনতাম। তো এগুলো আমি কখনো বিশ্বাস করতাম না, এবং সবসময় বন্ধুদেরকে বলতাম যে এটা আসলে কোনো বিষয় না, ভূত বলে কোনো জিনিস নেই। মানে একটু সাহসী টাইপের, সব জায়গায় সবার সঙ্গে মজা করতাম। তো এরকম রাত 2টা কি 2:30 বাজে, তখন আমি স্কুলের গেট থেকে একটু বাইরে আসি। বাইরে আসার পরে ওখানে আসলে আমি যে জিনিসটা দেখতে পাই, ওই রাস্তার পাশে কিছু সুপারি গাছ এবং কিছু ডাব গাছ, নারিকেল গাছ, এরকম কিছু গাছ ছিল। তো আমি যে জিনিসটা দেখছি সেটা হলো যে সুপারি গাছে কেউ যেন উঠে গেল। তো আমি প্রথম অবস্থায় যখন এটা দেখলাম যে কেউ উঠে গেল, তো আমি একটু ভয় পেয়েছি যে রাতের বেলায় কেউ নেই, আমি আবার চিন্তা করলাম যে হয়তো এটা আমার মনের ভয়, আমি ভয় পাচ্ছি। আমি দ্বিতীয়বার দেখার জন্য আমি ওখানে একটু ওয়েট করলাম। কিছুক্ষণ পরে দেখছি যে অদ্ভুত একটা প্রাণীর মতো পিছনের দিকে, এবং মুখটা মনে হচ্ছে যে বৃদ্ধ মহিলারা যেরকম মহিলার মতো, একটু দাড়ির মতো মুখটা, এরকম একটা অদ্ভুত একটা দৃশ্য আমি দেখতে পাই। এটা দেখার পরে আমি দৌড় দিয়ে আমি স্কুলের মধ্যে চলে যাই। ভিতরে চলে যাওয়ার পরে আমি আমার বন্ধুদেরকে বলি যে আমি আসলে ভয় পেয়েছি, আমি একটা হয়তোবা কিছু দেখেছি। তো আসলে স্কুলের মধ্যে সবাই তো অনেক মজা করছে, আমার কথাটা কেউ গুরুত্ব দিচ্ছে না। তো আমার বাড়ির পাশে আমার আরেক ফ্রেন্ড ছিল, আমি ওকে শেয়ার করলাম বিষয়টা। তো ও বলছে যে না, এটা কোনো আসলে বিষয় না, এরকম হয়, এটা মনের ভুল। তো আমি বলছি না, রিয়েলি আমি অনেক ভয় পাচ্ছি, আমি পানি খেলাম এভাবে। তো ওকে আমি আবার বলছি যে আসলে বিষয়টা কিন্তু অন্যরকম। তখন সে বলছে চল আমরা আবার দেখি। আমি বললাম যে না, আমি আর যাব না, কারণ এটা আমি ভয় পেয়েছি। তো ও অনেক জোরাজোরি করলো যে না দেখবে, ও অনেক সাহসী। সবসময় রাত্রে বিভিন্ন জায়গায় ঘুরে, এইভাবে বিভিন্ন জায়গায় যায়। তো আমি ওর কথা শুনে একটু সাহসী হয়ে গেলাম, এবং আমি আবার ওই জায়গায় যাচ্ছি। তো আমি যখন যাই তখনই আমি যেতে যেতে কিন্তু আমি ভয় পাই, আমার গা হাত পা কাঁপাকাঁপি শুরু করে, এবং মানে আমার মনের মধ্যে একটা অন্যরকম ভয় কাজ করছে। অনেক অন্ধকার, তারপরে ঝিঝি পোকার ডাক। তো আমরা ওই সুপারি গাছের কাছে গেছি, তখন ও বলছে কই, কিছুই তো নাই। তো ও আবার সুপারি গাছের মধ্যে মনে করেন যে ও বলছে কি এইভাবে উঠেছিল, মানে ওই উঠে উঠে দেখাচ্ছে এরকম, কি এইভাবে নামছে, তো অনেক ফান করছে, মজা করছে। আমি বললাম যে না আসলে, তো আমি ইজি হয়ে গেলাম যে না আসলে এটা আমার মনের ভয় হতে পারে। তো আমরা ওখানে 4 থেকে 5 মিনিট ছিলাম, তো চলে আসবো এই মুহূর্তে। তো মনে হচ্ছে যে গাছটা একটু নাড়া দিচ্ছে বাতাসের মতো। তো উপরের দিকে তাকায় দেখছি যে যে জন্তুটাকে আমি দেখছিলাম বা যে প্রাণীটাকে আমি দেখছিলাম, 2 জন মিলে কিন্তু দেখতে পাইছি। যে দেখছি যে লেজ, লম্বা লেজ, পাখির মতো, মুখটা মানুষের, কিন্তু পিছনের সাইডটা অন্য রকমের। তো আমরা দেখেই তো খুবই ভয় পেয়ে গেছি, এবং দৌড় দিয়ে আবার স্কুলের মধ্যে চলে আসছি। চলে আসার পরে এই বিষয়টা আর কারোর সঙ্গে শেয়ার করি নাই। তো আমরা 2 জন বলছি যে আমরা তো বাসায় যাব, তো রাস্তাতে তো ভয় পেতে পারি, তো কি করা যায়। তো ও অনেক ভয় পেয়ে গেছে। তো আমরা সবসময় জানতাম, বা আমরা আমাদের নানা নানি বা বাবা মার কাছ থেকে শুনেছি এরকম, যদি ভয় বা জিন এরকম কিছু দেখা যায়, যদি কাছে আগুন থাকে, তাহলে নাকি জিনটা বা ভূতটা
আসবে না কাছে, এরকম আমরা গল্প শুনেছিলাম। তো তখন এই কথাটা মনে হয়েছে। তো আমরা দুইজন বুদ্ধি করলাম যে তাহলে আমরা মোমবাতি এবং আমরা যদি দিয়াশলাই আমরা নিই, তাহলে হয়তো বা যদি কিছু দেখি তাহলে আমরা আগুন ধরাবো, আমাদের কোনো সমস্যা হবে না। এইভাবে আমরা দুইজন চিন্তা ভাবনা করলাম। আর অন্য বন্ধুদেরকে এই বিষয়টা বলছি, তারা ফান মনে করে তারা আমার কথাটা গুরুত্ব দেয়নি। তো তখন প্রায় রাত 3টা 3:30 বাজে, আমাদের প্রোগ্রামের সবকিছু প্রস্তুতি শেষ। এখন আমরা যে যার বাসাতে চলে যাব। বিষয় হচ্ছে আমাদের বাসা যদি আমরা মেন রাস্তা দিয়ে যাই তাহলে 15 থেকে 20 মিনিট সময় লাগে। সচরাচর আমরা ভিতরের যে রাস্তাটা বাগানের মধ্যে দিয়ে, আমরা সেই রাস্তায় সবসময় যেতাম, তাড়াতাড়ি হয়ে যেত সেই কারণে। আর এমনি মনের মধ্যে ভয় আছে, সে কারণে আমরা ডিসাইড করছি যে ভয় পেলেও আমরা ভিতর দিয়ে তাড়াতাড়ি বাসায় চলে যাব। তো সবাই চলে যাচ্ছে এভাবে। আমরা যখন আমাদের রাস্তায় চলে আসছি, আমরা যখন ওই 2টা গাছ পার হয়ে গেলাম, ওই মুহূর্তে আমার মনের মধ্যে অনেক ভয় শুরু হয়ে গেছে। যে আমার মনে হচ্ছে যে পিছন থেকে হয়তো বা কেউ আমাকে এসে মানে চেপে ধরবে বা এরকম একটা কেমন, আর একটা কেমন একটা শব্দ মানে অনুভব করছি। তো আমি ওকে বললাম, আমার ফ্রেন্ডকে বলছি, আচ্ছা আমরা মোমবাতি জ্বালাই, রাস্তা অন্ধকার, তাহলে হয়তো বা সুবিধা হবে। তো দুইজন মোমবাতি জ্বালানোর পরে রাস্তায় হাঁটছি অনেক জোরে জোরে। আমরা অনেক জোরে হাঁটছি, 5 মিনিটের রাস্তা মনে হচ্ছে যে আমাদের শেষ হচ্ছে না। তো রাসেল ভাই, বিষয়টা আসলে এমন মনে হচ্ছে যে মনে হয় এই রাস্তাটা অনেক মানে দূরে হয়ে গেছে এবং একটা রীতিমতো ভয় পাচ্ছি। মানে আগের ওই বিষয়টা আমার চোখে পড়ছে। তো এরকম আস্তে আস্তে আবার 2টা গাছ, তাল গাছ আছে, তাল গাছের ওখানে এসেই আমি যে জিনিসটা খেয়াল করছি, যে এবার এই বৃদ্ধ মহিলার মতো মানুষের আকৃতি, বৃদ্ধ মহিলা এবং একটা বৃদ্ধ পুরুষ, মানে দুইজন যে মাথা যে চুলে হাত দিয়ে যে একটা ইয়া করে না, তেল দেওয়ার মতো, এইরকম একটা ঘটনা। তো এইরকম একটা ঘটনা। তো আমি তো এটা দেখে তো রীতিমতো ভয় পেয়ে গেছি। এখন মানে চিৎকার করেও কোনো লাভ নেই, অনেক ফাঁকা একটা জায়গা, আর মানে চিৎকার করেও কেউ আসবে না। তো আমরা অনেক ওটা দেখে আমাদেরকে কিছু বলছে না, আমরা শুধু জাস্ট এই ছবিটাই দেখছি। হ্যাঁ, তো তো রাসেল ভাই, পরের ব্যাপারটা যেটা হয় আমি ভাইয়ের সাথে শেয়ার করতে চাই। মানে আপনারা একই বন্ধু আপনারা? রাইট রাইট, হ্যাঁ, আমি শেয়ার করতে চাই। পরে যেটা হয়, আমরা সামনের দিকে আগাইতে থাকি। আগাইতে থাকার পর বাড়ির কাছাকাছি যাই। যাওয়ার পরে আমাদের বাড়ি চলে আসছে। তো আমি ভাইয়াকে বললাম যে, ভাই এক কাজ করি, তুমি তাহলে চাইতে পারবা না, আমি দিয়ে আসবো। তো বললো যে না, তুই চলে যা, তাহলে তো আমি একাই যেতে পারবো। তো সেইখানে রাসেল ভাই আবার মানে এই রাসেল ভাই আবার সেইখানে তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। তো রওনা দেওয়ার পরে যে ইন্টারেস্টিং যে ঘটনা দেখে, সে আবারও সেই জন্তুটা বা সেই আকৃতির সেই জিনিসটাকে আবার সে দেখতে পায়। দেখতে পাওয়ার পর সে ভয়ে আবার বলে বাসার কাছে চলে আসে। চলে আসার পর বাসায় তার আম্মাকে ডাকার পর বাসায় ঢোকার পর সে রাত্রে শোয়ার পর মোটামুটি 20-25 মিনিট পর তার ঘুম আসতেছে। এমন সময় সে লাইট বন্ধ করে শুয়েছিল। লাইট বন্ধ করে শোয়ার পর সে 20-25 মিনিট পর অনুভব করে যে তার পায়ে কেউ সুড়সুড়ি দিচ্ছে বা পা ধরে কেউ নাড়তেছে, এরকম একটা অবস্থা। তো সে মনে করে যে তেলাপোকা বা এরকম কোন কিছু হইতে পারে, সে পা সরাই দেয়। আবার দেখে একটু পরে তাই অবস্থা। তো লাইটটা ছিল ভাইয়ার পাশেই। তো সাথে সাথে লাইটটা সুইচ চাপ দেয় এবং সাথে সাথে দেখে যে সেই জন্তুটা আবার। তো এই দেখা অবস্থায় ভাইয়া আবার মানে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো যখন জ্ঞান ফেরে তখন আমরা সবাই তাকে পানি ঢালছিলাম। সকালে এই ঘটনাটা ঘটে। তো ইন্টারেস্টিং সবচেয়ে মজার ব্যাপার যে এই ঘটনাটা আমরা ভূতে ফেমে গল্পটা বা ঘটনাটা শেয়ার করতে আসার আগে গত সপ্তাহে ঠিক এই ঘটনাটাই ভাইয়ার সাথে আবার পুনরাবৃত্তি ঘটে। ব্যাপারটা হয় এরকম যে ভাইয়া শুয়ে আছে, শুয়ে থাকার পর সে বিছানায় ঘুমাতে যাবে এমন অবস্থা। তারপরে পায়ে সে আবার সুড়সুড়ি অনুভব করে। পরার পর যে লাইট দেয়, সে দেখে আবার সেই জন্তুটা বা সেই আকৃতির ফেসটা। তো পরে সে চিৎকার দিয়ে উঠে, রুমমেটরা পরে দেখে যে কেউ কিছু ছিল না। এই ছিল রাসেল ভাই ঘটনা। অনেক ধন্যবাদ আপনাদের দুইজনকেই। আমরা এতক্ষণ ধরে আরো একটা ঘটনা শুনলাম, কিছু SMS পড়বো এবং তার মাঝখানে আমরা আমাদের আরো একজন অতিথি আমাদের সাথে এখনই জয়েন করবেন। আমাদের দেখতে পাচ্ছি যে আমাদেরকে আচ্ছা, এটার নামটা আমি পড়তেই পাচ্ছি না, শ্রাফুল নাকি শরীফুল হবে কি বুঝলাম না, সাতক্ষীরা থেকে লিখেছেন যে SMS-টা পড়ো, আমি খুব ভয় পাচ্ছি। আচ্ছা, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও শাহ আলম, খুব ভালো লাগছে ভাইয়া,
আমি প্রথম SMS করলাম। আমাদেরকে রাহাত কাদিরগঞ্জ রাজশাহী থেকে SMS করেছেন। মেডিকেল স্টুডেন্ট তিনি এবং মেডিকেল রিলেটেড ঘটনা শুনতে চান। আপনি সবচাইতে ভালো হয় যদি আপনি আমাদের কিছু পাঠিয়ে দেন। আমরা তো জানিয়ে দিলামই, যদি যারা মেডিকেল স্টুডেন্ট রয়েছেন তারা নিশ্চয়ই মেডিকেলের ঘটনাগুলো বলবেন, এবং আপনি যেহেতু নিজেই একজন মেডিকেল স্টুডেন্ট, আপনার কাছ থেকে এরকম ঘটনা পাবো আমরা এটা আশা রাখছি। ওকে, আমাদেরকে দিশা SMS করেছেন ঢাকা থেকে, এবং তিনি বলেছেন যে কাজিনের সাথে তারা শুনছেন, এবং এটা তাদের প্রথম SMS। আমাদেরকে SMS করছেন। এছাড়া দেখতে পাচ্ছি সোহাগ খুলনা থেকে, এবং আচ্ছা দিশা লাস্টে লিখেছেন যে মজা পাচ্ছি না। ওকে, আমাদেরকে সোহাগ খুলনা থেকে লিখেছেন ভাই খুব ভালো লাগছে। আমাদেরকে ফুর্তি থেকে রাসেল লিখেছেন যে ভাই আমার জীবনে ঘটে যাওয়া অনেকগুলো ঘটনা রয়েছে, এবং মেসেজ করে, আচ্ছা না, আপনাকে SMS করে পাঠাতে হবে না, boothfm@radiofurti.fm এখানে আপনি পাঠিয়ে দিতে পারেন, আপনার জীবনে যাবতীয় ঘটনা পাঠিয়ে দিতে পারেন। এবং আমাদের অ্যাড্রেসটা তো জানাই থাকলো, আমি একটু স্পেলিংটা বলে দিই, BHTTFM@radiofurti.fm। আমাদেরকে এছাড়াও জাকারিয়া ময়মনসিং থেকে SMS করেছেন, লিখেছেন আই লাইক ভূত FM। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি, আচ্ছা আমি নামটাও পড়তে পারলাম না। সোহেল আমাদের SMS করেছেন বাড়িধারা থেকে, এবং আমাদের তিনি জানি আপনি ভালো আছেন, আর আজ আমার ফার্স্ট আমি SMS করলাম। থ্যাংক ইউ, আপনার প্রথম SMS এর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদেরকে এছাড়া SMS করেছেন জনা, এবং তিনি বলছেন যে আজকের এপিসোডটা তার কাছে ভালো লাগছে। ফার্মগেট ঢাকা থেকে SMS করেছেন। আমাদের SMS করেছেন আচ্ছা জনাস, আচ্ছা আমাদের SMS করেছেন ইমতিয়াজ, এবং তিনি বলছেন যে ভূত FM এর যে বইগুলো রয়েছে সেই বইগুলো ইংলিশ ভার্সন কোনো রয়েছে কিনা। না, ইংলিশ ভার্সন তো আমাদের এখনো নাই, বাট আপনার দরকারটা কি জন্য আমাকে একটু যদি জানাতে পারেন তাহলে আমি হয়তো সেটা বলে দেখতে পারি আর কি। আমাদেরকে মারুফ আমাদেরকে SMS করেছেন, এবং SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আচ্ছা নেম সাকলাইন, আচ্ছা না আপনার আচ্ছা ওকে, আমি এখন আসলে SMS পাঠানোর নিয়মটা বলতে চাচ্ছি না, পরে বলে দিচ্ছি আবার। বাবুল আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি MRS ইতি বাগমারা থেকে আমাদের SMS করেছেন। আচ্ছা তার মানে মিসেস ইতি, আচ্ছা আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি সুমন রাজশাহী থেকে, এবং তার কাছে প্রত্যেকটা ঘটনায় ভালো লাগছে। মাসুম ভোলা থেকে আমাদের SMS করেছেন। আমাদেরকে সামির চট্টগ্রাম থেকে SMS করেছেন। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আমরা কথা না বাড়িয়ে, আচ্ছা তার আগে জানিয়ে দিই আমাদের ইমেল করবেন কিভাবে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে boothfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আর একটা ঘোষণা দিয়ে দিই, সেটা হচ্ছে ভূত FM পাল্টে যাচ্ছে আগামী সপ্তাহ থেকে। আগামী শুক্রবার থেকে ভূত FM হবে কিছুটা অন্যরকম, এবং আপনাদের চাওয়া যা আছে ভূত FM এর কাছ থেকে সেগুলো অবশ্যই আমাদের যে ফেসবুক ফ্যান পেজ আছে সেখানে আপনারা জানাতে পারেন, আমাদেরকে ইমেইল করতে পারেন যে কি ধরনের ভূত FM চান আপনারা। এবং আগামী সপ্তাহ থেকে শুরু হয়ে যাচ্ছে অন্য এক ভূত FM, এবং আমরা যেটা বলেছিলাম সেটা আমরা আক্ষরিক অর্থে আমরা পালন করতে যাচ্ছি, যে ঢাকার বাইরে যাওয়া এবং বিভিন্ন মানুষের কাছ থেকে ঘটনা শুনে আসা, এবং সরাসরি বিভিন্ন জায়গা থেকে ভূত FM সরাসরি প্রচার করা। হয়তো কোনোদিন দেখবেন যে সিলেট থেকে সরাসরি আমরা ভূত FM প্রচার করছি, কোনোদিন হয়তো কক্সবাজার থেকে প্রচার করছি, কোনোদিন হয়তো রাজশাহী থেকে করছি, কোনোদিন খুলনা থেকে করছি, সাতক্ষীরা থেকে করছি, আমরা কোনোদিন হয়তো বাগেরহাট, বরিশাল, যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু যে কোনো জায়গা থেকে আমরা করছি। এবং আপনাদের সহযোগিতাও লাগবে, কারণ আপনারাই জানাবেন যে কোন ঘটনা কোন জায়গাগুলো হন্টেড, এবং সেই জায়গাগুলো থেকে আমরা চাই আমাদের ভূত FM প্রচার করতে। সো পাল্টে যাচ্ছে ভূত FM এবং আপনাদের জন্যই, এবং আমরা প্রতিনিয়ত আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের চাহিদা পূরণ করার চেষ্টা করবো অ্যাটলিস্ট। যাই হোক, আমাদের যদি ফেসবুকে আপনারা কিভাবে কমিউনিকেট করবেন এটা জানতে চান তাহলে আপনাকে জানিয়ে দিই অ্যাড্রেসটি www.facebook.com/radiofurti RADIOFOORTI। ওকে, আচ্ছা আমাদের রেডিও ফুর্তি। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা আচ্ছা আপাতত ঘটনায় চলে যাই, এবং আমাদের সাথে নতুন একজন অতিথি জয়েন করেছেন, তার ঘটনাটা শুনে আসছি, তারপরে আবার বলছি। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং কোথা থেকে আপনি এসেছেন। হাই লিসনার, সবাইকে শুভেচ্ছা। আমি মোজাম্মেল হক সোহেল, আমি এসেছি মধ্যবাড্ডা থেকে। আমার গ্রামের বাড়ি হচ্ছে ভোলাতে, ভোলা জেলার ইলিশা ইউনিয়ন হচ্ছে আমার বাড়ি।
সেখানেই আমার জীবনের সবচেয়ে অদ্ভুত ভয়ঙ্কর ঘটনাটি ঘটে 2005 সালে। তো রাসেল ভাই, আমি আগেই বলে নিচ্ছি যে আমার ফ্যামিলির কেউ ভূত পেতনি ঝাড়ফুঁক এগুলি কেউই বিশ্বাস করে না, এবং এই পরিবেশে বড় হওয়াতে আমি এগুলি বিশ্বাস করতাম না, কখনোই বিশ্বাস করতাম না। তো 2005 সালে আমি তখন স্টুডেন্ট, আমরা আমার ফ্রেন্ডরা মিলে পরাণগঞ্জ বাজারে আমরা আড্ডা দিচ্ছিলাম সন্ধ্যায়। তো এমন অবস্থায় আমরা একটা খবর পেলাম যে আমাদের এক ফ্রেন্ডের বাবা অসুস্থ। তো ফ্রেন্ডের বাড়ি হচ্ছে ওই পরাণগঞ্জ বাজার থেকে 1 কিলোমিটার দূরে। এই বাড়িটার নাম হচ্ছে মকুরারি বাড়ি। এই বাড়ির দরজায় হচ্ছে একটা শতবর্ষী শিমুল গাছ, যেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় তুলা গাছ বলি। তো ওই প্লেসটাতে অনেক অদ্ভুত ভয়ঙ্কর কাহিনী ঘটছে এর আগেও। তো আমরা খবর পাওয়ার পরে আমরা 3 বন্ধু মিলে ওই ফ্রেন্ডের বাড়িতে গেলাম ফ্রেন্ডের বাবাকে দেখার জন্য। তো আমরা 3 জন ফ্রেন্ড গেলাম, যাওয়ার সময় কোনো প্রবলেম হয় নাই। তো ওই বাড়িতে একটু চা নাস্তা খাওয়া প্লাস একটু গল্প করতে করতে একটু দেরি হয়ে যায়। তো ঘড়িতে দেখলাম যে রাত প্রায় 10:30 পার হয়ে গেছে। তো আমরা চিন্তা করলাম যে না, আর দেরি করা যাবে না, এখনই আমাদের বাড়ি ফেরা দরকার। তো আমরা ওই বাসা থেকে বের হইলাম। তো ওই বাড়ি থেকে পাকা রাস্তা পর্যন্ত, ওই বাড়িটা অনেক পুরানো বাড়ি, যার জন্য ওই বাড়ির দরজাটা অনেক লম্বা। দরজাটার এক মাথা থেকে আর এক মাথায় যদি আমরা হেঁটে আসি তাইলেও 5 মিনিটের মতো সময় লাগে, এতটা দূর। আর ওই দরজাটার 2 পাশে হচ্ছে সুপারি বাগান, অন্ধকার সুপারি বাগান। তো আমরা যখন ওদের বাড়ি থেকে বের হলাম, বের হওয়ার পরেই একটা কবরস্থান। তো কবরস্থানের সামনে দিয়ে যখন আমরা যাওয়া ধরলাম, তখন ওই কবরস্থানের মধ্যে একটা শব্দ, মরমর মরমর করে একটা শব্দ হলো। তো আমি তখনই অনেক ভয় পাইলাম এবং বুঝতে পারলাম যে এখানে নিশ্চয়ই একটা কিছু আছে। তো আমরা হাঁটছি, তো ওই রকম শব্দ শুনতে পাই বাগানের মধ্যে। তো আমার এতটা ভয় লাগলো, আমি চিন্তা করলাম যে আমরা 3 জন হাঁটছি, এই 3 জনের মধ্যে আমি কিনারে। চিন্তা করলাম যে না, কিনারে থাকা যাবে না। তো আমি অত্যন্ত কৌশলে কথা বলতে বলতে ওই ফ্রেন্ড 2 জনের মাঝখানে আমি ঢুকে গেলাম। আমি মাঝখানে, আর আমার 2 ফ্রেন্ড, একটা হচ্ছে ফরিদ, ও পুলিশে চাকরি করে চিটাগং, ও এক পাশে, আর একটা হচ্ছে বিল্লাল। আমি মাঝখানে হাঁটছি। তো হাঁটছি আর ওই শব্দ শুনতে পাচ্ছি, বাট ওই একটু সাহস সঞ্চয় করার জন্য কথা বলছি আর হাঁটছি। তো এরপর আমরা যখন ওই শিমুল গাছের কাছাকাছি গেলাম, শিমুল গাছটা আমাদের কাছ থেকে এখনো 10 হাতের মতো দূরে। এইটুকু পরিমাণ কাছে যাওয়ার পরেই আমার শিমুল গাছের দিকে দৃষ্টি গেল। দৃষ্টি যাওয়ার পরে দেখি যে শিমুল গাছের মধ্যে অনেক বড় বড় 8-10টা মাথা, কালো রঙের, অদ্ভুত চেহারা আমাদের দিকে তাকায় আছে। তা আমার দেখে খুব ভয় লাগলো। আমি দেখে একবার তাকায় অন্যদিকে চোখ ফিরে নিলাম। ফিরে চিন্তা করলাম যে না, এখান থেকে যত দ্রুত যাওয়া যায় তাইলে বাঁচা যাবে। তো আমি দোয়া পড়ার চেষ্টা করলাম, আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করলাম, কিন্তু আমার কিচ্ছুই ব্রেনে আসছে না। আগে থেকে আয়াতুল কুরসি মুখস্থ ছিল, বাট ওই সময় আমার মনে আসছে না। অন্য দোয়া পড়ার চেষ্টা করছি, তাও আসছে না মনে। কিন্তু দ্রুত হাঁটতে আসি যে এই প্লেসটা দ্রুত পার হইতে পারলে বাঁচা যাবে। বাট 5 মিনিটের মতো হাঁটলাম, কিন্তু আমরা ওই শিমুল গাছের নিচেই রয়ে গেলাম। শিমুল গাছ, ওই স্পেসটা পার হইতে পারলাম না। 5 মিনিটের মতো হাঁটার পরে আবার তাকে দেখলাম যে আমার শিমুল গাছের নিচেই, এবং শিমুল গাছের মধ্যে ওই বড় বড় মাথাগুলি দেখা যাচ্ছে। কি অদ্ভুত বড় বড় কালো রঙের মাথা, একেবারে বিরক্তির ভাব নিয়ে আমাদের দিকে তাকায় আছে। তা আমি তখন ওই ফ্রেন্ডদেরকে বললাম না, ওরাও দেখতে আছে, বাট আমি ওদেরকে বলতে আসি না, যাতে ওদেরকে বললে ওরাও ভয় পাবে, এই জন্য ওদেরকে বলতে আসি না। তো পরে আমি দেখলাম যে না, আমরা এখনো ওই গাছের নিচে। আমি আর নিজে সহ্য করতে পারলাম না, আমি জোরে ওরে আল্লাহ রে বলে একটা চিৎকার করলাম। চিৎকার করে আমি দৌড় দিতে চেষ্টা করলাম। তো আমাদের একটা ফ্রেন্ড বিল্লাল, সেও তো গোংরানো শুরু করছে, সে কোনো কথা বলতে পারতেছে না। সে এরকম করে ভয়ে ভয়ে কালেমা পড়ার চেষ্টা করতেছে, বলে যে লা ইলাহা ইল্লাল্লাহু, এইভাবে বলতে চেষ্টা করতেছে, সেও তাও বলতে পারতেছে না। পরে ওই যে চিৎকার দিয়ে আমি মাটিতে পড়ে গেলাম, উষ্টা খেয়ে পড়ে গেলাম। তো আমি তো ওই সময় সেন্সলেস হয়ে গেছি। আর আমাদের যে ফ্রেন্ড ফরিদ, ও একটু সাহসী ছিল, ও আমার বারবার বলতে আছে যে সোহেল কি হয়েছে, ওট ওট, বারবার এই কথা বলতে আছে যে না কোনো সমস্যা নেই ওট। আমি তো ওই সময় সেন্সলেস হয়ে গেলাম। পরে এই যে চিৎকার শুনে আশেপাশের বাড়ির লোকজন আসলো, আইসা টর্চ লাইট নিয়ে আসলো। টর্চ লাইট মারা তারা দেখলো যে শিমুল গাছের দিকে টর্চ লাইট মারলো, দেখলো যে না, কিছুই নাই ওই গাছে, কিছুই দেখতে পাইলো না তখন। তো পরে আমি তো সেন্সলেস হয়ে গেছি। তা আমাদেরকে ওইখান থেকে ওই যে ফরিদ, ও তো একটু সাহসী ছিল, ও আমাদের 2 জনকে নিয়ে রিক্সা করে পরে বাড়ি চলে গেছে। যাওয়ার পরে আমাদের ওই এলাকার একটা আঞ্চলিক একটা প্রথা আছে যে কেউ যদি এরকম ভূত পেতনি দেখে বা ভয় পায়, তো তাদেরকে ওই যে
পাতিলের নিচে, চুলায় যে রান্না করলে পাতিলের নিচে একটা কালো রঙের কালি পরে, ওই কালি আর লবণ মিক্সড করে খাওয়ায়। এটা খাওয়াইলে নাকি ভয় দূর হয়ে যায়। এটা আমাদের এলাকার একটা আঞ্চলিক প্রথা ভোলার। তো পরে বাড়িতে যাওয়ার পরে ওগুলি আমাদেরকে খাওয়াইছে। খাওয়ানোর পরে এই যে তারপরও জ্বর উঠছে। জ্বর ওঠার 4-5 দিন জ্বর ছিল। ওই বিল্লালেরও 4-5 দিন জ্বর ছিল। পরে আমাদেরকে একটা হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর একটু ঝাড়ফুঁক করে দেয়। তো অনেক ভয় পাইলাম আর কি এই ঘটনায়। এই ছিল আমার ঘটনাটা। আর এখনো যদি আমার ওই ঘটনাটা মনে পড়ে, এখন আমি স্থির থাকতে পারি না। আমার এখনো একেবারে প্রচন্ড ভয় হয়ে যায়। এই ছিল আমার ঘটনাটা, রাসেল ভাই। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরো একটা ঘটনা শুনলাম। আমরা ছোট একটা বিরতিতে যাব এবং আচ্ছা, বিরতিতে যাওয়ার আগে কিছু SMS অবশ্য পড়া যায়। আমাদেরকে SMS করেছেন মুন্না বগুড়া থেকে এবং এটা তার ফার্স্ট SMS। ভালো লাগছে লিখেছেন। শাওন হালদার আমাদের SMS করেছেন কাছুয়া থেকে এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সুখী শফিক, এবং তিনি বলছেন যে এক সপ্তাহ অপেক্ষায় থাকি, কেন শুক্রবার আসে না। আমাদেরকে সাহাবাব SMS করেছেন আমাদেরকে মেজবা পিলখানা থেকে, এবং আজকের ঘটনাগুলো তার কাছে ভালো লাগছে। আমাদেরকে আলামিন আমাদের SMS করেছেন বঙ্গবন্ধু হল ঢাকা ইউনিভার্সিটি থেকে, ফ্রেন্ডসরা মিলে শুনছেন। আমাদেরকে আশরাফুল উল্লাপাড়া থেকে SMS করেছেন, তিনি তার বন্ধু নাজমুল, কৃষ্ণ, কিবরিয়া, জহুরুল সবাই মিলে ভূত এফএম শুনছেন। আমাদেরকে SMS করেছেন তপু এবং ইমু ময়মনসিং থেকে, এবং আমাদের SMS এবং তিনি বলছেন যে তাদের 26/2/2014 তারিখে তাদের প্রথম বেবি হয়েছে। সো সবাই বেবির জন্য দোয়া করবেন, সেটা তিনি জানিয়েছেন। অবশ্যই দোয়া থাকলো। শিমুল আমাদের নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন, নারায়ণগঞ্জ মিশন পাড়া থেকে, এবং লিখেছেন কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। ইভা আমাদের যশোর থেকে SMS করেছেন, এটা তার ফার্স্ট SMS, এবং আমাদেরকে SMS করেছেন শিশির। এছাড়াও আমাদের সুমন SMS করেছেন ময়মনসিং থেকে, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও আরিত্র যশোর থেকে SMS করেছেন, অরিত্র হবে এটা, অরিত্র SMS করেছেন যশোর থেকে। রাসেল, ইভা, নিশাত আমাদের SMS করেছেন ময়মনসিং থেকে। একসাথে তারা ভূত এফএম শুনছেন। বাবলা আমাদের SMS করেছেন নড়াইল থেকে। SMS করেছেন আমাদের কামরুল ইসলাম সাইদ, এবং তিনি বলছেন আই এম আ রাইটার, আই অলওয়েজ ট্রাই টু ফাইন্ড আ মিস্ট্রি ফ্রম এভরি স্টোরি, এবং তিনি বলছেন যে তিনি তার লিটারেচার ইমপ্রুভ করতে চান। তার ফার্স্ট SMS, তিনি লিটারেচারটা ইমপ্রুভ করতে চান। আমি আই ডোন্ট নো হাউ ক্যান আই হেল্প ইউ, বাট আমি আসলে বুঝলাম না যে আপনার SMSটা কি সম্পর্কে ছিল, পুরোটা আসেওনি। আই এম রিয়েলি সরি। আমাকে এছাড়াও SMS করেছেন, এছাড়াও দেখতে পাচ্ছি হিয়া রোজ চিটাগং থেকে, ডক্টর মাসুম, ডক্টর রাখি এবং তানজিল, তারা সবাই তিনজন মিলে অন্ধকার ছাদে বসে ভূত এফএম শুনছেন। আজকের কাহিনীগুলো তাদের কাছে অসম লাগছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে, এবং SMS পাঠানোর জন্য অনেক 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 ধন্যবাদ। যারা SMS পাঠাতে চান তাদেরকে বলি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI, ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেল করবেন তাদের ইমেল অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhoothfm@radiofurti.fm, which is BHWOTFM@radioFOORTI.fm। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা সরাসরি ঘটনাটি রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আর আমাদের ফেসবুক ফ্যান পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radiofurti। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। বিরতির পরে আবারও ফিরে আসছি এক্ষুনি। সো আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড টু রেডিও ফুর্তি and don't stop the ফুর্তি। ¿Qué? ¿Qué? ¿Qué, güey? ভূত এফএম। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত এফএম, এবং আমি রাসেল আছি সাথে। একটার পর একটা দারুণ ঘটনা শুনছি আমরা, আপনাদের SMS পাচ্ছি, SMS ও পড়ে ফেলেছি। আমরা কথা না বাড়িয়ে এখন সরাসরি ঘটনা চলে যাই। তবে তার আগে জানিয়ে দিই, যারা আমাদের বই দুটো খোঁজ করছেন, অর্থাৎ একটা বই হচ্ছে 13 নম্বর অশুভ সংকেত, এবং দ্বিতীয় বইটি ভয়ের কবচ, যে দুটো বই প্রকাশিত হয়েছে রেডিও ফুর্তি থেকে। রেডিও ফুর্তি প্রকাশ করেছে দুটো বই, এবং এই দুটো বই ভূত এফএম এর সেরা ঘটনাগুলো নিয়ে। গত বছর যে সমস্ত ঘটনাগুলো আমরা পেয়েছিলাম তার মধ্যে থেকে সেরা ঘটনাগুলো নিয়ে এই বই দুটো প্রকাশিত হয়েছে, এবং এই বই দুটি আপনি অচিরেই খুব দ্রুতই পেয়ে যাবেন আপনার
কাছের কোনো লাইব্রেরিতে। এবং সেই সাথে জানিয়ে দিচ্ছি যে এই বই দুটোর সাথে রয়েছে একটা সিডি, যে সিডিতে যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনা আপনার এপিসোড রয়েছে, যে এপিসোডটি রেডিও ফুডসতে কখনো প্রচারিত হয়নি এবং কখনো হবেও না। আমরা চলে যাচ্ছি ঘটনায়। আমাদের সাথে আবারও যোগ দিয়েছেন আমাদের দ্বিতীয় অতিথি। আপনারা অনেকেই দ্বিতীয় ঘটনার প্রশংসা করেছেন, তার আরো একটা ঘটনা আছে, তার কাছে ঘটনা শুনবো। আপনার নামটা বলে আপনার ঘটনা শুরু করবেন। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি মকবুল চৌধুরী আহমেদ আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। তো কথা না বলে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি ঘটছে আমার চাচাতো ভাই সালিম এর সাথে। ও এখন মালয়েশিয়া প্রবাসী। ওদের যে ফ্যামিলি সেটা ছিল আপনার, ওদের একটা বড় নৌকা ছিল, ওইটার নৌকা চালায় ওদের মানে জীবিকা নির্বাহ হতো ওই সময়টাতে। তো ঘটনাটা 2 বছর কি 3 বছর আগে, 3 বছর আগে, হ্যাঁ, বর্ষার সময় যখন ওদের নৌকায় প্রবলেম হয়েছিল তখন তারা সিদ্ধান্ত নিয়েছিল যে নৌকাটা মেরামত করা হবে যখন বর্ষাটা চলে যাবে। তো নৌকাটা মেরামত করবার জন্য নদীর পাড়ে, আমাদের গ্রাম থেকে বেশি দূরে না, 2-3 মিনিটের রাস্তা, তো নদীর পাড়ে যেখানে আপনার এটা মেরামতের জন্য তোলা হইলো উপরে, ওই জায়গাটার বর্ণনাটা আমি দিচ্ছি। জায়গাটার সাথে নদীর ঠিক ওপারে শ্মশান ঘাট, হ্যাঁ, তারপর শ্মশান ঘাট, আবার নৌকাটা থেকে শ্মশান ঘাটের অপোজিটে রয়েছে একটা ছোট হিন্দুপাড়া। হিন্দুপাড়াটার সাথে একটা স্মৃতিসৌধ আছে, মানে উনি ছিলেন হিন্দুপাড়ার একজন স্পেশাল লোক, তাই ওনার মারা যাওয়ার পরে পুরানো হয়েছিল এবং বাড়ির সাথে এবং বড় একটা স্মৃতিসৌধ করা হয়েছিল, সমাধি সৌধ যেটাকে বলা হয়। তো যাই হোক, আর ঠিক এটার পাশে আমাদের আমি আমার আগের ঘটনায় যে মসজিদটার কথা বলছিলাম সেই মসজিদটার অবস্থান। তো ওই জায়গাটা যেতে হলে আগে মসজিদ ক্রস করতে হবে, তারপর ওই স্মৃতিসৌধটা ক্রস করে তারপর যেতে হবে ওই আপনার নৌকা যেখানে মেরামত করার জন্য তোলা হয়েছিল। তো তার আগে একটা কথা বলে নেই, মসজিদের সামনে একটা পুকুর, পেছনে আবার হিন্দু পাড়াটা করবার জন্য একটা পুকুর কেটে মাটি ফেলায় ওই হিন্দু পাড়াটা করা হয়েছিল। তো যাই হোক, এখন আস্তে আস্তে হিন্দুরা এখান থেকে চলে যাচ্ছে, তবে ওই সময় পুরা হিন্দু পাড়ায় ভরপুর ছিল এখানে, আর একের পর এক আপনার অপ্রত্যাশিত ঘটনা ঘটেই চলছিল এই স্মৃতিসৌধটা কেন্দ্রিক আর শ্মশানঘাট কেন্দ্রিক। যাই হোক, আরো ঘটনার সুযোগ পেলে আরেকদিন এসে বলবো। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। নৌকার মেরামতের কাজ প্রায় শেষের দিকে, কিন্তু আরো কিছু কাঠ দরকার ছিল। তো আমার যে ভাই সেলিম ভাই, ওর আব্বু কাঠ কিনবার জন্য মানে মিটামিন পাশে একটা জায়গায় চলে গেছেন, কিন্তু ওই দিন আর উনি কাঠ ম্যানেজ করে আসতে পারেন নাই। তো ওনাকে থাকতে হইতো, মানে সেলিম ভাইকে থাকতে হবে, মানে একাই আজকে প্রতিদিন ওর বাপ ওর সাথে থাকে, যেহেতু অনেক একটা ভয়ানক জায়গা, সো দুজন একসাথে থাকতেন, কিন্তু আজকে ওকে একাই থাকতে হবে। তো আরেকটা কথা বলে নেই, গ্রাম্য এলাকা মোটামুটি যারা রাত্রিবেলা চলাফেরা করে নিজেদের প্রটেক্ট করার জন্য, একটু ভাব দেখানোর জন্য হলো একটা ছুরি সাথে রাখে আর কি। তো ওর তেমনই একটা ছুরি ছিল, তবে সেটা আকৃতিতে অনেক বড়, লোহার একটা ছুরি, ওইটা সাথে নিয়ে, আর এটা দিয়ে আসলাই মাঝে মাঝে স্মোক করতো, সিগারেট টিগারেট নিয়ে আর কি ও নৌকাতে চলে গেছিল। চলে যাওয়ার পরে তখন রাত 11:30 কি 12টা এরকম হবে, অনেক রাত, গ্রাম্য এলাকা সেটা বুঝতেই পারছেন, তাও রোজপাড়ার গ্রাম। ও নৌকাতে শোয়ার জন্য মানে নৌকাতে গিয়ে নৌকার ভিতরে শুয়ে পড়লো। তার বলেন নৌকাটা ছিল অনেক বড়, নৌকাটার যে ছায়া ছিল ওইটা টিনের তৈরি, মানে টিনের তৈরি ছায়ার নিচে ও ঘুমাচ্ছিল। যাই হোক, ঘুমানোর পরে ও যখন ওর তন্দ্রা প্রায় এসে গিয়েছিল, ঠিক তখনই ও বুঝতে পারলো যে নৌকার যে ছায়া ওইটাতে কিছু একটা আইসা পড়ছে, বড় ধরনের একটা মাটি বা বড় একটা মানে ইটের মতো যদি এসে পড়ে যেরকম একটা সাউন্ড হয়, ওরকম একটা সাউন্ড হয়েছিল। তো সাথে সাথে ও জেগে গেল। জেগে যাওয়ার পরে মানে কপি বলে বা কেরোসিনের তৈরি কপিতে সে আগুন দেয়। আগুন দেওয়ার পরে দেখলো সাথে সাথে আরো কয়েকটা এরকম ভাবে পড়লো, এবং ছায়াতে মুভ করতে শুরু করলো, হাঁটার মানে স্টেপ ফেললে যেরকম এরকম ভাবে। তো ও বুঝতে পারছে যে আজকে যেহেতু আমি একা, মানে খুব বাজে কিছু আমার সাথে ঘটতে যাচ্ছে। তো সেজন্য সে চিন্তা করলো আমার মনে হয় এখন বাড়িতে চলে যাওয়াই ভালো হয়, বা এখান থেকে সরে পড়ে আমার জন্য ভালো হবে। তো ওই সময়টাতে সে কি করলো, মানে যখন দেখতে পারলো, মানে সে অনুভব করতে পারলো যে এই মুভমেন্টের ব্যাপারটা অনেক বেড়ে গেল, অনেকগুলো একসাথে দৌড়াদৌড়ি শুরু করলো। টিনের তৈরি একটা ছায়ার উপর যখন মানুষ দৌড়াদৌড়ি শুরু করে, এটা বিশাল একটা আওয়াজ হওয়ার কথা, অনেক যদি একসাথে হয় এরকম কিছু একটা। তো ও সিদ্ধান্ত নিল যে আর থাকবে না, নৌকা থেকে বেরিয়ে পড়লো। বেরিয়ে পড়ার পরে কৌতূহলবশতই ও পেছনে তাকাইলো যে আসলে মানে টিনের উপরে যে টিনের ছায়াটা ছিল ওইটার উপরে কি আসলে কিছু ছিল কিনা, যে জন্য হোক। তো ও যখন তাকাইলো, ও দেখতে পেলো যে নৌকার ঠিক পেছনে মানে মাঝে যেখানে বসে বইটা ধরে বা নৌকা নিয়ন্ত্রণ করে, এটার জন্য আলাদা একটু আসনের ব্যবস্থা করা হয়।
ওই আসনের মধ্যে একটা কাক বসে আছে। দ্বার পূর্ণিমা রাত ছিল, সবকিছু দেখা যাচ্ছিল মোটামুটি। দ্বার কাক ছিল, কাকের পাশে একটা মানে কুকুরও বসে আছে। তো ও দেখে ব্যাপারটা আসলে ভীষণভাবে ভয় পেয়ে যায় যে এটা তো হতেই পারে না, এত রাত্রেবেলা কুকুর আবার ওখানে কিভাবে উঠে, ওঠার তো কথাও না, নৌকা মধ্যে আবার কুকুর আবার ছায়ার উপরে উঠে যাবে। তো ও আর ওইদিকে না চিন্তা করে, ও চিন্তা করলো যে আমাকে এখনই বাড়িতে চলে যেতে হবে। আর যার দরুন সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তো রওনা দেওয়ার পরে সেটা হলো সামনে আপনার স্মৃতিসৌধটা ক্রস করতে পারে। স্মৃতিসৌধটা এখানে 3 রাস্তার একটা মোড়, এখানে মোড়ই মূলত স্মৃতিসৌধটা। তো ও স্মৃতিসৌধের দিকে যখন ওর চোখ পড়লো, ও দেখতে পেলো যে স্মৃতিসৌধের মধ্যে উৎপেতে আছে আরো অনেকটি, মানে কি ধরনের একটা অদ্ভুত টাইপের শেপ, মানে উৎপেতে আছে, যেমন শত্রুর জন্য অপেক্ষা করতেছে তারা। তো ও দেখে আরো মানে ভীষণ ভয় পেয়ে গেল। ছুরিটা হাতে নিয়ে ও মানে আগুন জ্বালাতে চাইছিল কপিতে, বাট হাতের কাঁপার জন্য মানে ও আগুনটা জ্বালাতে পারে না, ডিয়াসলারের সাথে ঘষা দিতে পারে নাই, ও যেটা বললো পরে। তো পরে আর ওই দিকে নাই কেউ, সে ছুরিটা হাতে নিয়ে ছুরিটির মানে ছোড়া দুরুদ কালাম যা পারে সেটা সে পড়তে শুরু করলো, মুভ করতেছে। সে যখন সে মুভ করতে থাকে, দেখে যে স্মৃতিসৌধের থেকে মানে ওইগুলো নামে রাস্তার মধ্যে পজিশন নিচ্ছে, এরকম একটা অবস্থা। আর পেছন থেকেও ওইগুলো হাসতে শুরু করছে, যে নৌকার ছায়ার মধ্যে মানে বইটা যেখানে ধরে বসে যেগুলো ছিল। তো সে বুঝতে পারলো দুই দিকে বিপদ। আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপারটা হইলো যে আমাদের গ্রাম্য এলাকায় একটা কথা প্রচলন আছে, যখন মানুষ কোনো বিপদে পড়ে, আমাদের গ্রামটাতে মূলত যখন মানুষ কোনো বিপদে পড়ে, তখন তার সামনে যখন কোনো খালি কিছু আসবে, ধরেন খালি কলস নিয়ে কেউ গেল, কিংবা খালি গাড়ি বা এই জাতীয় কিছু খালি কোনো কিছু দেখলে, তখন মানুষ ধরে নিতে হয় যে আমার বিপদটা আরো কঠিন হচ্ছে বা অনেক ঘনীভূত হচ্ছে। তো যখন ও দেখতে পেলো যে মসজিদের ঠিক কর্নার থেকে একটা লোক একটা ভ্যান নিয়ে আসতেছে, ভ্যানে কিচ্ছু নেই, তখন সে বুঝে গেল যে আজকে আমার আসলে খুব খারাপ কিছু আমার সাথে ঘটতে যাচ্ছে। তবে সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো যখন ও সূরা পড়তেছিল, ও মানে কাঁপতেছিল এবং তুতলা ছিল অনেকটা, মানে সূরাটা ঠিকভাবে পড়তে পারতেছিল না ভয়ের ছুটে। তো ও সূরা পড়তেছে আর মানে আল্লাহকে ডাকতেছে আর সামনের দিকে হাঁটতেছে। তো সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো সেটা হলো ও যখন সামনের দিকে হাঁটতেছিল, ওর সামনে যেগুলো উৎপত্তি ছিল ওরাও ঠিক ওই পুকুরটাতে চলে যাচ্ছিল আস্তে আস্তে, একটা করছিল, যে মোটামুটি পরে যখন রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়, ও হাঁটতেছে। যখন মসজিদের কাছাকাছি চলে যায়, মসজিদের কাছে পেছনে 2টা রেন্টি গাছ ছিল অনেক বড়, ওই রেন্টি গাছ 2টাতে বসে আছে, যে দেখা যাচ্ছে যে 2জন হুজুর টাইপের, খুব ছোট দেখা যাবে, কিন্তু হুজুর পাঞ্জাবি পাজামা পরা, তারা এক হাত দিয়ে ডাল ধরে আর বলতেছে, হাত দিয়ে সেটা করছে, মানে তাড়াতাড়ি যায়, এরকম একটা ইশারার মতো আর কি, যেরকমটা হয়। তো ও ওইখান থেকে দৌড় শুরু করে আমাদের বাড়িটা ক্রস করে যেতে পারে না, ওর বাড়ি আমাদের বাড়ি পরেই, ওখানে পড়ে যায় চিল্লার মেরে। তখন আমরা সবাই দৌড়াদৌড়ি করে যাই, মানে সজাগ যারা হয়েছিল আমরা সবাই দৌড়াদৌড়ি করে গিয়ে দেখি ওর এই অবস্থা, ও মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। তারপর বাড়িতে আনার পরে প্রায় অনেকটা তুতলামি শুরু করে দেয়, এরপর থেকে অনেকদিন তুতলামি করে। তো অনেক মানে পাইন টাইন ঢালার পরে অনেক কিছু করার পরে ও সুস্থ হয়, এখন ও মালয়েশিয়াতে আছে আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরো একবার ছোট একটা বিরতিতে যাব এবং বিরতির পর আবারও ফিরে আসবো। আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। আমি অলরেডি দেখতে পাচ্ছি অনেকে এসএমএস করছেন। রেশমি গুলশান থেকে এসএমএস করছেন, তিনি এবং তার ফ্রেন্ড ভূত এফএম শুনছেন। অরণ্য আমাদের এসএমএস করছেন, সাগর আমাদের এসএমএস করছেন, তার কাছে অবশ্য ভয় লাগছে। মারুফ দেওয়ান আমাদের এসএমএস করেছেন এবং তার কাছেও মনে হয়েছে আজকের স্টোরিগুলো ভালো। মিঠুন আমাদেরকে বিরামপুর থেকে এসএমএস করেছেন এবং তার কাছেও ভূত এফএম ভালো লাগছে। মেহেদি আমাদের এসএমএস করেছেন আমাদের তানিম আহমেদ নরসিংদী থেকে। শোভন খান আমাদের এসএমএস করেছেন টাঙ্গাইল থেকে। তাহমিদ জীবন আমাদের এসএমএস করেছেন আমাদেরকে লিমন তিশা নাতাশা হৃদয় ময়মনসিংহ থেকে আমাদের এসএমএস করেছেন মাহি ধানমন্ডি থেকে এবং আমাদেরকে এসএমএস করেছেন আর.এইচ. কনক বয়রা থেকে। আমাদের এসএমএস করেছেন শুভ্র, এসএমএস করেছেন আমাদেরকে রোমন, এসএমএস করেছেন আসিফ, রূপোষ মুন্না রাজশাহী থেকে এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও লিমন সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, তারপরে স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বারে। একটু আগে আমাদের ইমতিয়াজ বলেছিলেন যে কোনো ইংলিশ ভার্সন আছে কিনা। না, ইংলিশ ভার্সন তো আমাদের এখনো নাই, আমরা এখনো ট্রান্সলেট করিনি আমাদের এই বইগুলো। বাট ইমরানের যে প্রবলেম, তিনি বাংলা পড়তে পারেন না, অ্যান্ড দ্যাটস ওয়াই ওনার খুব বেশি দরকার একটা ইংলিশ ভার্সন। তো আমি দেখা যাক, আমরা সেটা একবার চিন্তাও করেছিলাম, যদি আমাদের আসলে এরকম অনেকেই থাকেন যারা হয়তো মানে পড়তে চাচ্ছেন ইংলিশে, বিশেষ করে যারা উনি লিখেছেন যে বিশেষ করে যারা নন বেঙ্গলি, তো তাদের জন্য আমরা হয়তো একটা ইংলিশের, যদি সেরকম অনেকেই থাকেন তাহলে অবশ্যই করতে পারি। আপনারা আমাদের জানান। আপনাদের জন্য তো ফেসবুক ফ্যান পেজের অ্যাড্রেস দিয়েই দিয়েছি, www.facebook.com/radiofurti। এখানে জানাতে পারেন, আমাদেরকে ইমেইল করে জানাতে পারেন কাদের আসলে মানে বাংলায় সমস্যা আছে, পড়তে পারছে না, বা যারা অনেকেই ওনার মতন
আমি তাদের কাছে বলছি যে মানে অনেকে হয়তো শোনেন কিন্তু অনেকে বাংলা পড়তে পারেন না, সে ব্যাপারে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। নাফিস আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে আজকে তার জন্মদিন এবং আজকে ভূত FM এর জন্য একটু অন্য রকম, এটা আমার প্রথম SMS। আপনার প্রথম SMS এর জন্য ধন্যবাদ এবং জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পর আবারও ফিরে আসবো। কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। কে ওখানে? ভূত FM। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। চলছে ভূত FM। আমি রাস্তেল আছি সাথে, আমার সাথে রয়েছেন আজকের অতিথিরা এবং যারা এখনো পর্যন্ত জেগে আছেন এবং শুনছেন আমাদের এই এপিসোডটি, তাদেরকে অনেক 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 ধন্যবাদ, সেই সাথে অনেক 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 কৃতজ্ঞতা। আমরা চলে যাব সরাসরি ঘটনায়। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আরো একজন অতিথি এবং তার ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো। থ্যাংক ইউ রাসেল ভাই। দিস ইজ পলাশ শাহ ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। তো আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা লেলিনের সাথে ঘটে। আই ইউজ টু টিচ হিম, মিনিং আমি তার টিচার ছিলাম। তো অ্যাজ এ স্টুডেন্ট হি ওয়াজ ভেরি ভেরি আমরা বাংলাতে শুনি। হ্যাঁ, হ্যাঁ, অনেক Thank you. ইন্টারেস্টেড স্টুডেন্ট ছিল। তো দেখা যাচ্ছে যে বাট এখন সে একেবারে উন্মাদ এবং পড়াশোনায় একেবারে মনোযোগ নেই এবং দেখা যাচ্ছে যে তাকে নিয়ে তার বাবা মার অনেক চিন্তা এবং সে তাকে অনেক অনেক ট্রিটমেন্ট করা হয় কিন্তু কোনোটাই সুফল বয়ে আনেনি। তো কি কারণে এই ঘটনাটা এসব ওর এটা হলো সেটাই হচ্ছে আমরা এক্স্যাক্টলি ঘটনা। তো এটা 2010-11 সালের দিকে ঘটনাটা ঘটে এবং ও ধানমন্ডিতে থাকে অ্যাকচুয়ালি, এটা ভূতের গলিতে প্রথমে থাকতো। তো ঘটনাটা সবকিছু ভালোভাবে চলছিল কিন্তু সবকিছু এলোমেলো হয়ে যায়। এমন একটা ঘটনা ঘটে যখন ওর বাবা মা যখন ওকে রেখে কোথাও বাইরে যখন বেড়াতে যেত বা ও যখন বাসায় একা থাকতো তখন ওর সাথে কিছু ঘটনা ঘটতে থাকে আনএক্সপ্লেনেবল। দেখা যাচ্ছে যে ও বাসায় কেউ ছিল না, দেখা যাচ্ছে যে কোনো প্লেয়ারও চলতেছে না, কোনো সিডি প্লেয়ার, কম্পিউটার কোনো কিছু চলতেছে না, কিন্তু তারপর ও কি যেন শুনতে পেত, যেন বাসায় কেউ যেন ফিস করতেছে। আবার মনে হয় কে যেন একটা গান গাচ্ছে, মৃদু সুরে গান গাচ্ছে। ও পরবর্তী রুমে গিয়ে দেখতো যে না, সবকিছু তো ঠিক আছে। ও আবার বাইরের দিকে খেয়াল করতো, তখন দেখতো যে না, বাইরে তো থেকে কোথাও থেকে আসছে না। আবার অনেক সময় ও একা থাকা অবস্থায় মনে হতো যে ওর বাসাটাই যেন বিশাল একটা প্রান্তের মধ্যে একা বাসাটা দাঁড়িয়ে আছে, আশেপাশে কোনো বাসা নেই। তো প্রথমে এসব বিষয় একেবারে কেয়ার করতো না। তো দিন ছিল যখনই ও একা থাকতো তখন কিছু না কিছু এরকম ঘটতো। তো একদিন রাত্রে প্রচন্ড একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে, আর সেটা হচ্ছে ধারাবাহিক অন্য কিছু ঘটনা ধারাবাহিকতা ছিল যে প্রায়ই ও অনেক ভৌতিক স্বপ্ন দেখতো এবং যে স্বপ্নটা সবচেয়ে বেশি কমনলি দেখতো যে কোনো কিছু তাকে একটা তাড়া করতেছে এবং দেয়ার ওয়াজ নো এমবডিমেন্ট, তার কোনো একটা রূপ ছিল না, বাট ও বুঝতে পারতো যে ওকে তাড়া করতেছে এবং তাদের মধ্যে ডিস্টেন্সটা 1 ফিট অথবা 1 ফুট 2 ফিট এরকম। তো তাকে ধরে ফেলবে এবং ও প্রচন্ড চিৎকার করে জেগে উঠতো এবং সকালে দুপুরে যখনই ও ঘুমাতো এই স্বপ্নটাই ও দেখতো আর কি। তো এটা নিয়ে ও খুব একটা কেয়ার করে না এবং বাবা মাকে বলে না, কিন্তু একদিন রাত্রে প্রচন্ড যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে যে ও আরো কিছু একটা ভয়ঙ্কর একটা ঘটনা দেখতেছিল যে আরো বিভৎস একটা মুখ ওকে প্রচন্ড বেগে ধাওয়া করতেছে এবং এখনই ধরে ফেলবে এবং ও প্রচন্ড চিৎকার করে ও জেগে ওঠে এবং ও দেখতে পায় যে ওর হাতে এবং মুখে ড্রপ রক্ত জমে আছে। তো সাথে সাথে ওর বাবা মাকে জিনিসটা জানায় এবং সাথে সাথে আর কি ওয়াশরুমে গিয়ে সে ক্লিন হয়ে আসে এবং পরে দেখা যাচ্ছে যে এই ধরনের ঘটনা চলতে থাকে। তখন ওর বাবা মা বাধ্য হয়ে কোনো একটা হুজুরকে ডাকায় এবং হুজুর যে রিচুয়াল গুলো ছিল সেগুলো সব পালন করে, কিন্তু তাতেও দেখা যাচ্ছে যে কোনো আর কি ফল হয়নি। কারণ যে ঘটনাটা এই রাত্রে ঘটলো, এক রাত্রেও 8-10 রাতের মতোই ঘুমাতে ছিল। তো মাঝরাত্রে ও প্রচন্ড একটা শব্দে জেগে উঠলো এবং সেটা ছিল একটা নূপুরের ধ্বনিতে একটা জেগে উঠলো এবং কে যেন অত্যন্ত সুন্দরভাবে কে যেন নূপুর বাজাচ্ছিল এবং ও তখন জেগে ওঠে এবং ও আর কি ওই শব্দের জন্য মরিয়া হয়ে ওঠে যে তখন ওকে ওই যেখানে নূপুরের যেখান থেকে শব্দটা আসতেছে সেখান থেকে ওকে যেতেই হবে এবং ও বুঝতে পারে যে ওর বাবা মাকে যদি জিনিসটা জানায় তাহলে নিশ্চয়ই যেতে দেবে না এবং ও একাই সেখানে ও রওনা করলো। তখন রাত প্রায় 12টা-1টা এবং ওদের বাসাটা হচ্ছে 5 তলায় এবং বিল্ডিংটা ছিল 6 তলা। তার মানে ও যখন গেট আস্তে আস্তে খুলে যখন বাইরের দিকে যেতে লাগলো এবং ও তখন বুঝতে পারে যে এই নুপুরের ধ্বনিটা ছাদ থেকে আসতেছিল। তো যতই ও এক স্টেপ করে ছাদের দিকে উঠতেছিল ততই
শব্দটার যেন তীব্রতা বাড়তেছিল এবং ও তখন ছাদে গিয়ে দেখলো যে হ্যাঁ নূপুর ওখান থেকেই বাঁচতেছে এবং অপরূপ সুন্দরী একটা মেয়ে এবং দেখা যাচ্ছে যে সুন্দর ঠিক আছে, কিন্তু তার যে শারীরিক অবয়ব সেটা আর 8-10টা সাধারণ সুন্দরী মেয়েদের সাথে মিলে না। কারণ সে যে নূপুর বাজাচ্ছিল সেটা ছাদের উপর থেকে বাজছিল না, বরং ছাদের যে রেলিং এর পাশে যে শূন্য জায়গাটায় তার উপরে মাথার চুল নাক মুখ সবই ছিল, কিন্তু তার নিচের অংশটা কোথায় পা কোথায় নূপুর কোথাও কিছুই ছিল না, অথচ সে নূপুর বাজাচ্ছিল। তখন সে প্রচন্ড টানে তার দিকে দৌড় দিল, কিন্তু ফরচুনেটলি সেদিন ওর বাবা মা ওর সাথে ছিল এবং বাবা মা ও প্রচন্ড দৌড়ে গিয়ে তাকে ধরে ফেললো এবং তারা বুঝতে পেরেছিল যে তার ছেলে ছাদে গিয়েছে। তখন তাকে প্রচন্ড দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলে এবং সে কিন্তু ছাদ থেকে পড়ে যাওয়ার মুহূর্তে ছিল যে আর 1 হাত কিংবা 2 হাত এগিয়ে গেলেই সে কিন্তু ছাদ থেকে পড়ে যেত। তো তারপরে ওই দিন ওইভাবে রক্ষা পায়, কিন্তু এরপরে যে সে এখান থেকে মুক্তি পায়নি এবং যখনই সে গ্রামে বেড়াতে যেত তখনও দেখা যাচ্ছে এরকম 2-3টি কাহিনীর সাথে ঘটে। কিন্তু তারপর এই ঘটনার ফলাফলে অ্যাজ এ কনসিকুয়েন্সেস সে এখন একটা উন্মাদ জীবনযাপন করতেছে। ধন্যবাদ রাসেল ভাই। অনেক ধন্যবাদ আপনাকে। ঘড়িতে সময় রাত 1:38। আমরা শুনছি ভূত এফএম এবং আমরা সরাসরি আরো একটা ঘটনায় চলে যাব। আমাদের সাথে আরো একজন আছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় চলে যাবেন। সোহেল, আরেকবার বলতে হবে আপনার নামটা আমি please। মোজাম্মেল হক সোহেল বলছি। আমি পেশা একজন ব্যাংকার। তা আমি যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা ঘটেছিল আমার গ্রামের বাড়ি ভোলাতেই, আমার ভোলা সদর থানার, এটা হচ্ছে ইলিশা ইউনিয়নে, ওই মক্কুরারি বাড়ির দরজায় যে শতবর্ষী যে শিমুল গাছটা, ওই শিমুল গাছের নিচেই। তা আমি তখন অনেক ছোট, প্রাইমারিতে পড়ি। তো ওই সময় ওই শিমুল গাছের নিচে একটা সড়ক দুর্ঘটনা হয়েছিল। সড়ক দুর্ঘটনা একজন লোক মারা গেছে। তো বিকেলবেলা তো অ্যাক্সিডেন্টটা হয়েছে, তো সন্ধ্যায় কোনো ডিসিশন নিতে পারেনি কেউ যে লাশ কি করবে, ডিসিশন নিতে পারেনি, এই জন্য লাশটা ওইখানেই ছিল। তো থানা থেকে পুলিশ আসছে, পুলিশ ওই লাশ নিয়ে সারা রাত বসেছিল। তো এলাকার লোকজন রাত গভীর হওয়ার পর যার যার ঘরে চলে গেছে, শুধু 5-6 জন পুলিশ ছিল আর ওই লাশটা ছিল। রাত যখন 3:30টার মতো বাজে, তখন একজন পুলিশ একটু জেগেছিল আর অন্যান্য পুলিশরা চেয়ারে বসে ঘুমায় পড়ছিল। তো যে পুলিশটা জাগা ছিল সেই পুলিশটা দেখলো যে ওই শিমুল গাছের উপর থেকে একটা সাদা কাপড় পরা একটা লোক অনেক বড় লম্বা একটা হাত দিয়ে ওই লাশটা উপরের দিকে উঠায় নিচ্ছে। এটা দেখেই সে জোরে চিৎকার দিয়ে সেও দৌড় দিল, আর অন্যান্য পুলিশরা ঘুম থেকে উঠে তারাও দৌড় দিল। দৌড় দেওয়ার পরে ওদের চিৎকারে এলাকার সব লোকজন চলে আসছে, আসা তারাও দেখলো, টর্চলাইট মেরে দেখলো যে লাশটা উপরেই আছে ওই শিমুল গাছে। পরে কিছুক্ষণ পরে ফজর আজান হয়েছে, অনেক লোকজন আসছে গ্রামের। পরে তারা অনেক লম্বা বড় একটা বাঁশ দিয়ে তারপরে ওই যে খুঁচে ওই লাশটা নিচে নামাইছে। তো এই ছিল আমার ঘটনাটা রাসেল ভাই, সত্যি ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ছোট একটা বিরতি নিব এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি। সো আমাদের সঙ্গে থাকুন, কোথাও যাবে না। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। কে হয় ভূত এফএম। শুনছেন সবসময় রেডিও ফুর্তি। ঘড়িতে সময় রাত 1:42 চলছে ভূত এফএম এবং আমি রাসেল আছি সাথে। আর সেই সাথে আমাদের সাথে জয়েন করছেন আরো একজন নতুন অতিথি। তার নাম জিজ্ঞেস করবো এবং তারপরে তার ঘটনায় যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন। আমি এনডি শাহ সুমিত। আমি আপনার ঘটনা। গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে আসছি। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। তো এটা হচ্ছে কোটালীপাড়ার জামুলিয়া গ্রাম। আর যে ফ্যামিলির সাথে ঘটনাটা ঘটে গেছে, ওনার বাড়ির কর্তা, যে তার নাম পরিমল সাহা। তো সংক্ষেপে ঘটনাটা বলছি, সেটা হচ্ছে এটা 2011 সালের ঘটনা। তো ওনাদের যে বাসাটা গ্রামের, সেটা হচ্ছে একটা পুরোনো দিনের বাড়ি, যেটার ভিত্তি আছে ঘটনায়। তো ওনারা ওই ভিত্তির উপরই বাড়িটা করছে। তো এটা ভিত্তি হচ্ছে প্রায় 200 বছরের পুরোনো বাড়িটা। তো এরকম গ্রামের সব মানুষ স্বাভাবিকভাবে বসবাস করতেছিল, কোনো অপ্রীতিকর ঘটনা কখনোই ঘটে নাই। তো একদিন যার সাথে ঘটনা ঘটেছে তিনি হচ্ছে পরিমল সার স্ত্রী। তো ওনার এই পরিমল সার বড় মেয়ে যখন ওনাদের বাড়ি বেড়াতে আসে, পরিমল সার নাতিকে নিয়ে ওনার স্ত্রী ঘুমাচ্ছিল, মানে উনি ওনার নাতিকে নিয়ে বিছনায় ঘুমাচ্ছিল একটা ঘরের ভিতরে, আর বাকি সবাই দোতলায় ছিল।
তো একটা পর্যায়ে রাত যখন 2টা থেকে 3টা বাজে, তখন তার মেয়ে যখন পাশে বিছানায় হাত দেয়, দেখে তার মা নেই। তো হঠাৎ সে অবাক হয়ে যায় যে কোথায়। তো কিছুক্ষণ সে চিন্তা করে আসলে কোথায়, 2-1 মিনিট ওয়েট করে, কারণ বাসার ভিতরেই তাদের বাথরুম এভরিথিং আছে, যাতে তার কখনো বের হতে হতো না। তো ওরকম 10-12-15 মিনিট অপেক্ষা করার পর যখন সে দেখে যে তার মা নেই, তখন সে তার বাবাকে ডাক দেয় উপর থেকে। সে সে আসার পর দেখে যে আসলে এই ব্যাপারটা কি। সবাই তখন ঘুম থেকে সবাই জেগে উঠে, দেখে যে তাদের দরজাটা খোলা। তো দরজাটা খোলা এই এত রাতে 2টা-2:30টার সময়, এবং কোন সময় সে বের হয়ে গেছে সেটাও তারা জানে না। তখন যথারীতি একটা হইচই পড়ে যায়। ফলে কি হয় যে একত্রিত হয়ে যায় গ্রামের সব মানুষ। তো ওই সময় থেকে তারা একদম সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে। যখন ভোর 7টা থেকে 8টা একটা গ্রামে নাড়ার পাল্লা বলা হয়, একটা মানুষ আবিষ্কার করে 9:30টার দিক তার মৃতদেহ, যেখানে তখন লাস্টে যখন টেনে বের করা হয়, তখন দেখা যায় যে একদম সে মৃত। তার হাতে একটা লাইট, মানে তখনও জ্বলন্ত অবস্থায় ছিল, একদম সারা শরীর নীল। এবং আরেকটা ব্যাপার যে তার শরীরে অনেক সোনা গয়না ছিল, কোনো সোনা গয়নার খোয়া যায়নি। যথারীতি সকালে পুলিশ আসে, তাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যায়, সবকিছু করা হয়। এই ঘটনা একটা শীর্ষস্থানীয় পত্রিকাতেও আসে, প্রথম আলো, কিন্তু আজ পর্যন্ত সেই কাহিনীর কোনো সুরা হয় নাই। এটা ছিল আমার ঘটনা। কিন্তু রাসেল ভাই, আপনি যদি জিজ্ঞাসা করেন ওই জামুলা কোটালীপাড়া গ্রামের যে কোনো মানুষকে, এখনো পর্যন্ত শিক্ষিত অশিক্ষিত 90% মানুষ বলবে যে তার গলা মানে ভূতে ভেঙে রেখে গেছে, অথবা আমি গত বৃহস্পতিবার ফোন দিছি কাহিনীটা একটু টোটাল মানে পুরোপুরি শোনার জন্য। তখনও আমি মানে কয়েকটা ছেলের কাছে ফোন দিয়ে বলছি যে আসলে কি ঘটনার কোনো আসলে কিছু বের হয়ে আসছে। বলে না, আমরা সবাই ধারণা করছি তাকে ভূতেই মারছে। কারণ তাদের শত্রুতা বলতে কি, এখন পর্যন্ত শত্রুতা ছিল না তাদের সাথে, আর সম্পত্তি নিয়ে কোনো বিরোধ ছিল না। তারা অনেক ভদ্র একটা ফ্যামিলি। আপনি যদি রাসেল ভাই কখনো যান এই ভূতের সন্ধানে, আপনি অবশ্যই কোটালীপাড়ার জামুলা গ্রাম, বিশেষ করে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া জামুলা ওই গ্রামটা অবশ্যই যাবেন। এই অনেক ছিল আমার ধন্যবাদ ঘটনা। আপনাকে ধন্যবাদ। আপনার ঘটনার জন্য। আমরা এতক্ষণ শুনছিলাম আরো একটা ঘটনা, এবং আমাদের কাছে বেশ কিছু এসএমএস করেছে, অনেকক্ষণ ধরে এসএমএস পড়া হয়নি। আমাদেরকে মাহি ধানমন্ডি থেকে এসএমএস করেছেন আমাদেরকে লুৎফর গাজীপুর থেকে, এবং আমাদেরকে তার কাছে অনেক ভয় লাগছে তিনি লিখেছেন। ফারাবি আমাদের এসএমএস করেছেন, লিখেছেন কেমন আছেন রাসেল ভাই। সারা সাতক্ষীরা থেকে আমাদের এসএমএস করেছেন, এবং এসএমএস করেছেন আমাদেরকে সোহান। এছাড়াও পিয়া আমাদের এসএমএস করেছেন, ভয় পাচ্ছি এখন অনেক লিখেছেন। সেতু আমাদের এসএমএস করেছেন। আমাদের এসএমএস করেছেন রুমন, রুবেল, সুমন, এবং এটা আমাদের ফার্স্ট এসএমএস। আমরা 3জন মিলে ভূত এফএম শুনছি। আমাদেরকে আচ্ছা, আমাদেরকে মাহি অনেকবার এসএমএস করে একটা জিনিস বলার চেষ্টা করছেন। আমি দেখতে পাচ্ছি এখন যে তিনি বলছেন যে সিডির ঘটনাগুলো আরো ভালো হতে পারত, এবং আমাদেরকে এসএমএস করেছেন চয়ন নেত্রকোনা থেকে। 5টা এসএমএস করলাম রাসেল ভাই। হাসান আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে দেখতে পাচ্ছি ঐশী মোহাম্মদপুর থেকে, না মধুপুর থেকে আমাদেরকে এসএমএস করেছেন এফএম, আচ্ছা তারপরে নাম বুঝতে পারলাম না আমি। আমাদেরকে এসএমএস করেছেন আরাবি, এসএমএস করেছেন আমাদেরকে সিথি, আমাদেরকে এসএমএস করেছেন আরিফ, এবং তিনি বলছেন ময়মনসিং থেকে বইটা কিভাবে পাবো, আপনাদের কাছের লাইব্রেরিতে যেন পাওয়া যায় সেই ব্যবস্থাটাই আমরা করছি। সাকিব আমাদের বনশ্রী থেকে এসএমএস করেছেন আমাদেরকে শিপন খান, আমাদেরকে এছাড়া এসএমএস করেছেন আলমগীর, এসএমএস করেছেন প্রত্যাশা রাজশাহী থেকে। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সৌমিক, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি হিমেল। আজকের ঘটনাগুলো তার কাছে ভালো লেগেছে। নিশাত আমাদের এসএমএস করেছেন, তা আমাদেরকে জুনায়েদ